জঙ্গলের বাইরে হাতির সমস্যার সমাধান হয়ে গেছে? হয়নি তো, উল্টা আরও বেড়েছে। এখানে কিন্তু হাতি আসতে পারে। যখনই কোনো প্রেশার তৈরি হবে তখন সেক্ষেত্রে সবথেকে অ্যাক্টিভ রোলটা পালন করা উচিত হচ্ছে পরিবেশ প্রেমীদের। বন্যপ্রাণী নিয়ে যখন কাজ করছে তখন কিন্তু পাচার একটা বিশাল বড় একটা জায়গাটাই নেয়। পরিবেশ প্রেমীদের একটা অংশ যদি সরকার প্রেমী হয়ে যায় তাহলে তো কিছু করার নেই। একই লোকগুলোই বসে আছে, শুধু সরকার পাল্টায় লোকগুলো সেম থাকে। পরিবেশ প্রেমী যারা হয় না তাদেরকে খুব একটা বেশি গ্রাহ্য করছে না। আলটিমেটলি যে সরকারই আসুক, মেন যে প্রেশারটা তৈরি হবে সেটা যে প্রাকৃতিক সম্পদের উপরে। অ্যাক্টিভিস্ট যদি থাকতো আজকে ফুলবাড়ি ওয়েটল্যান্ড বেঁচে যেত। এবার আমি যখন গাছটা কাটছি তো শুধুমাত্র যে গাছটাই কাটা বললো তা তো না, ওই গাছটা তো একটা পোর্শন অফ জল ধরে রাখতো, সেটারও ক্ষতি হচ্ছে। কনজারভেশনিস্ট অ্যাক্টিভিস্ট নাও হতে পারে, বাট অ্যান অ্যাক্টিভিস্ট অলওয়েজ এ কনজারভেশনিস্ট। শিলিগুড়ি লাইভের বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ি টক্স। শিলিগুড়ি টক্সের সিজন 2 এর আজ দ্বিতীয় এপিসোড। দ্বিতীয় এপিসোডে আমি অনুসয়া রয়েছি আপনাদের সকলের সাথে, এবং আজ আমাদের আলোচনা বন্য প্রাণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে। আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অভিযান বাবু। এই পুরো বিষয়টা নিয়ে আজ আমাদের সাথে আলোচনা করব, বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজব এবং উত্তর পাওয়ার চেষ্টা করব। আজ রয়েছেন অভিযান সাহা, ফ্রিল্যান্স ওয়াইল্ড লাইফ অ্যানালিস্ট, বন্যপ্রাণী বিশ্লেষক। নমস্কার অভিযান বাবু। নমস্কার। আপনাকে নমস্কার। স্বাগত। নমস্কার। প্রথমে একটু শুনি যে কেমন আছেন, এবং এই এই যে একটা টপিক মানে বন্যপ্রাণী বিশ্লেষক, এটাতে আসা কিভাবে? প্রথম কথা তো ভালো আছি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই লাইনে আসা, এটা কোইন্সিডেন্ট ঠিক বলা যায় না, বিকজ আমার একটা ইচ্ছা বরাবরই ছিল, এবং এটা শুরু হয়, এই জার্নিটা শুরু হয়েছে যে আমি যখন উচ্চ মাধ্যমিক পাস আউট করি তারপরের থেকে আর কি। সো 2006 এইচএস দিই, তারপরে ধীরে 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 এই লাইনে আর কি এঙ্গেজ হওয়া, এবং প্রথম বেশ কয়েকটা বছর অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে বিভিন্ন যেগুলো স্থানীয় সংগঠন আছে তাদের সাথে আর কি কাজ করেছিলাম, এবং এখনও তাদের সাথে আর কি যোগাযোগগুলো আর কি, সেই ইনট্যাক্টগুলো, সেই কন্ট্যাক্টসগুলো এখনও আর কি আছে। এবং করতে করতে একটা ইন্টারেস্ট গ্রো হয় যে বন্য প্রাণী মানে ইন দ্য সেন্স, তখন তো মানে বাঘ হাতি এগুলো নিয়ে ভাবতাম না, তখন ভাবতাম যে গাছ গাছপালা পশু পাখি এগুলো আর কি। এবং ফার্স্ট যেই স্টেপটা দিয়ে আর কি অ্যাপ্রোচ হয় সেটা হচ্ছে বার্ড ওয়াচিং, পাখি দেখা। তখন আমি আমার মনে আছে তখন আমি জাস্ট মানে এইচএস দেওয়ার পর স্টুডেন্ট, এবং সোর্স অফ ইনকাম সেরকম খুব একটা বেশি নেই। তো বাড়িতে এই ব্যাপারগুলো একেবারেই হচ্ছে আননোন টাইপের একটা ব্যাপার। আমার বাড়িতে একটু মিসলিনিয়াস টাইপের, মিনস আমার দাদা ক্রিকেট খেলছে, প্লাস সব আমরা যারা ভাই আছি আর কি, আমাদের বাবাদের জেনারেশনে সবাই সরকারি চাকরি করেছে, তারপরের জেনারেশন সব যে যার মতন, যে যার ইচ্ছা আর কি সেভাবে করেছে। তো ওইখান থেকে আর কি শুরু হয়, এবং তখন বলছে যে তুই এই লাইনটাতে কেন, মানে কিসের তোরা তো হঠাৎ করে পাখি দেখার নেশা হলো। এবার পাখি দেখতে গেলে তো ক্যামেরা লাগে, তার আগে দরকার হচ্ছে যে একটা বাইনোকুলার। তো বাইনোকুলার আমি কোথা থেকে পাবো? দেন আমি স্টার্ট করলাম হচ্ছে টিউশন পড়ানো। সো টিউশন পড়াতাম, এবং টিউশনের পয়সা দিয়ে একটা রথের মেলা থেকে আমার বাবা আমাকে, প্লাস আমি নিজে একটা প্রথম আর কি বাইনোকুলার কিনলাম আমাদের বাড়ির সামনে রথের মেলা থেকে। সেখান থেকে আর কি শুরু, এবং ওই বাইনোকুলার নিয়ে সালিম আলীর একটা 13 এডিশন বই ছিল আর কি, বার্ডস অফ ইন্ডিয়ার। এই দুটো জিনিস ব্যাগের মধ্যে ক্যারি করে সাইকেলে করে যেতাম হচ্ছে পোড়াঝাড়, আমার বাড়ির সামনে আর কি, নৌকাঘাট। সেখানে পাখিটাকে দেখতাম। এখান থেকে ধীরে ধীরে আর কি আসা, এবং সেই সময় যে লোকগুলোর সাথে তখন পরিচয় হয়, তারা কেউ ছবি তুলতে আসতো, কেউ দেখতে আসতো, সেই লোকগুলো এখনও বেঁচে আছে, এবং তারা দেখছে যে সেইখান থেকে জার্নি শুরু হয়েছে এবং এখনও ইনট্যাক্ট। আস্তে আস্তে ওই লাইনটা এখন প্রফেশনালের জায়গায় আর কি পৌঁছে গেছে। আচ্ছা, যখনই বন্যপ্রাণ এবং বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আমরা কথা বলি, প্রথমেই আমাদের মাথায় বা আমি জানি না, মানে প্রত্যেকের একটাই প্রশ্ন, মানে মানুষের দখল বাড়ছে নাকি প্রাণীদের চলাচলের পথ কমে যাচ্ছে? মূল সমস্যাটা কি? দুটো প্রশ্ন দুটোকে যদি আমি এক জায়গায় করি তাহলে অ্যান্সারটা আর কি চলে আসে। মানুষের পপুলেশন বাড়ছে, এটা তো আমরা সবাই জানি। ওভারঅল ওয়ার্ল্ডে যদি আমি হিসাব করে দেখি, আমাকে যেহেতু এটা মানে প্রশ্নটা অনেক বড় প্রশ্ন আর কি, ঠিক আছে, তাই আমাকে হিসাবটা দিতে হবে গোটা পৃথিবী জুড়ে সব থেকে বেশি যে ইউজ হচ্ছে সেটা হচ্ছে যে ন্যাচারাল রিসোর্স, ঠিক আছে, প্রাকৃতিক সম্পদ। এবার যখন প্রাকৃতিক সম্পদের ইউজটা আর কি বাড়ে, তখন সেটা হচ্ছে যে প্রয়োজনটা হয় হচ্ছে মানুষের সব থেকে বেশি। যেরকম
আমি এক্সাম্পল দিতে পারি জল, আমি এক্সাম্পল দিতে পারি হচ্ছে মাটি, ঠিক আছে? তো সেগুলো আমি পাচ্ছি হচ্ছে প্রকৃতির থেকে। এবার সেগুলোর ইউজ বাড়ছে, কার জন্য বাড়ছে? মানুষের জন্য বাড়ছে। এবার অবভিয়াসলি যখন মানুষের জন্য বাড়ছে তখন সেটার প্রেশারটা আসবে হচ্ছে যে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি জঙ্গলের উপর, বনের উপরে। এবং বন জঙ্গল বাদ দিয়েও তো একটা আলাদা বাস্তুতন্ত্র থাকে। মানে বন জঙ্গলের বাস্তুতন্ত্র একটা বাস্তুতন্ত্র হয়, ওটার বাইরেও একটা বাস্তুতন্ত্র থাকে। যেমন নদীর একটা আলাদা বাস্তুতন্ত্র হয়, ঠিক আছে? শহরের একটা আলাদা বাস্তুতন্ত্র হয়। তো প্রত্যেকটা জায়গায় প্রাকৃতিক সম্পদ কোনো না কোনোভাবে আর কি লুকিয়ে ছুপিয়ে আছে। কেউ আমরা সেটাকে দেখতে পাই, কেউ পাই না। কিন্তু প্রেশার হয়, মানে চাপটা পড়ে আর কি এদের উপরে। সেটা ডাইরেক্টলিও পড়ে কোনো সময় ইনডাইরেক্টলিও পড়ে। তো সাপোজ বলছি যে আমি একটা রাস্তা তৈরি করব। তো আমাকে রাস্তা তৈরি করতে গেলে অনেকটা বড় স্পেস লাগবে। সাপোজ 10 কিলোমিটার এক্সটেন্ড একটা হাইওয়ে হবে। এবং হাইওয়েটা যখন 10 কিলোমিটার আমি এক্সটেন্ড করছি, তখন আমাকে রাস্তার দুধারে গাছ কাটতে হচ্ছে। এবার আমি যখন গাছটা কাটছি, তো শুধুমাত্র যে গাছটাই কাটা পড়লো তা তো না, ওই গাছটা তো একটা পোর্শন অফ জল ধরে রাখতো, সেটারও ক্ষতি হচ্ছে, মাটিটা লুজ হচ্ছে, প্লাস হচ্ছে গাছের উপর অনেক ধরনের মাইক্রো অর্গানিজম থেকে আরম্ভ করে জীববৈচিত্র্য আর কি নির্ভর করে থাকতো, সেটাও ড্যামেজ হচ্ছে, নষ্ট হচ্ছে। প্লাস হচ্ছে যে ওই গাছটা যে পরিমাণ অক্সিজেন আর কি দিত, সেই জায়গাটাও আর কি নষ্ট হচ্ছে। এবং সামহাও কোনো না কোনোভাবে গাছটা রেসপন্সিবল ছিল বৃষ্টির জন্য, ঠিক আছে? তো সেই জায়গাটা একটা ক্ষতি হচ্ছে। তো আলটিমেটলি যাই কিছু আমি করবো না কেন, সেটা আমাকে প্রকৃতির উপর একটা আমাকে দাগ কাটতেই হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওই মানুষের পপুলেশন যখন বাড়ছে, এই জিনিসগুলোর নিডসও বাড়ছে, এবং সেটা প্রেশারটা পড়ছে প্রাকৃতিক সম্পদের উপর, জঙ্গলের উপর, এভাবে। আচ্ছা, যখনই এই প্রাকৃতিক সম্পদের উপর হাত পড়ছে, তখনই ধরুন মানে প্রাণী তো জানে যে আমার এতখানি জায়গা, সেক্ষেত্রে হাতি গ্রামে ঢুকলে দোষটা কার? হাতির, সাধারণ মানুষের, না পরিকল্পনার? এইখানে অনেকগুলো ব্যাপার আর কি কাজ করে, ফ্যাক্টর, ঠিক আছে? আমরা ভাবছি যে হাতি গ্রামে ঢুকছে, হাতি তো গ্রামে আসা উচিত না। একজন সাধারণ মানুষ ভাবছে যে এই জঙ্গলের প্রাণী কেন গ্রামে ঢুকবে, ঠিক আছে? সাপোজ আমি যদি বলি আমি একজন গ্রামের মানুষ আর কি, আমার নিজস্ব 4-5 বিঘা ধান আছে, তো কেন হাতি জঙ্গল থেকে আমার জমিতে আসবে? আসা তো উচিত না। তাহলে দোষটা হচ্ছে বন দপ্তরের, ও হাতিকে ঠিকঠাকভাবে রাখতে পারছে না জঙ্গলে। এটা একটা দিক। এবার যদি আমি হাতির পার্সপেক্টিভ থেকে বলি যে হাতি কোন সিজনে গ্রামে আসছে, কিছু কিছু হাতি আছে যেগুলো সারা বছর বাইরে আসছে, জঙ্গলের বাইরে লোকালয়ে আসে, মানুষের সংস্পর্শে থাকে, মানুষ যা যা তৈরি করছে সেগুলো খাচ্ছে, ড্যামেজ করছে, আবার জঙ্গলে চলে যাচ্ছে। মানে থাকে বা ঘুমায় কিন্তু জঙ্গলে গিয়ে, হয়তো বাইরে আসছে খাওয়ার জন্য আসছে হচ্ছে জঙ্গলে। আবার সব হাতি কিন্তু এরকম হয় না। কিছু হাতি হচ্ছে যে নির্দিষ্ট সার্টেন কিছু পিরিয়ড, যেরকম যেটাকে আমরা হারভেস্টিং পিরিয়ড বলি, অর্থাৎ ধানের ঋতু, ভুট্টার ঋতু, সেই সময়টাতে এগুলো কি হচ্ছে, যখন এই সময় এই উৎপন্নগুলো, এই খাদ্যশস্যের যখন উৎপন্ন বেশি হয়, তখন এই হাতিগুলো বাইরে আসছে ওগুলো খাওয়ার জন্য। এবার প্রশ্ন হচ্ছে কেন কেন সেগুলো বাইরে আসছে? কারণটা হচ্ছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে আমরা যখন খাচ্ছি, আমরা মানুষ হিসেবে যখন আমরা খাই, বাড়িতে প্রতিদিন ডাল ভাত মাছ মাংস আর কি খাচ্ছি, ঠিক আছে? এবার হঠাৎ করে আমাকে বললো যে এই যে তুমি মাছের থেকে একটা প্রোটিন পাচ্ছ, ডালের থেকে একটা পাচ্ছ, মাংসের থেকে একটা পাচ্ছ, আলাদা আলাদা করে, সো ওয়াই নট আমি তোমাকে সব প্রোটিন এক জায়গায় দিয়ে দিচ্ছি। সাপোজ একটা বিরিয়ানির প্যাকেট, তো যেটার মধ্যে আমি অল্প জিনিসের মধ্যে অনেক বেশি পরিমাণ প্রোটিন পাচ্ছি। হাতির ক্ষেত্রে হচ্ছে সেম। আমি জঙ্গলে যদি আমি ঘুরে ঘুরে খাই, আমাকে পার ডে 100 থেকে 150 কেজি খাবার আর কি খেতে হবে, গ্রিন ফডার, সবুজ খাদ্য। তো সেটা তো আমি যে কোনো জায়গায় আমি পাবো না। মানে সবুজ জঙ্গল মানে সব গাছপালা সবকিছু তো হাতি খাচ্ছে না, প্লাকিং করে করে আলাদা আলাদাভাবে এটা খাবো ওইটা খাবো না, ওর চুজ ব্যাপারটা আছে। তো সেক্ষেত্রে ও দেখছে যে আমি জঙ্গলে যদি এত কসরত করে আমাকে খেতে হয়, এত ঘোরাফেরা করে খেতে হয়, ক্যালোরি খরচা করতে হয়, তার থেকে আমি যদি একটা ধানের জমিতে যাই, সেখানে একটুখানি জায়গার মধ্যে আমি যদি 15-20 কেজি অথবা 30-40 কেজিও আর কি ধান খাই, তো আমি জঙ্গলের খাবার থেকে যে পরিমাণ নিউট্রিশনটা পাচ্ছিলাম, ধানের থেকেও সেম তার থেকে বেশি পরিমাণ নিউট্রিশনটা পাচ্ছি, ঠিক আছে? এবার একটা চোরের পার্সপেক্টিভ থেকে বলি, চোর মানে হচ্ছে যারা চুরি করে।
আপনার কি মনে হয় সাপোজ চোর কোন বাড়িটাতে চুরি করবে? যেই বাড়িটাতে খুব বেশি প্রোটেকশন নেই সেই বাড়িটাতে চুরি করবে, নাকি যেই বাড়িটাতে প্রচুর প্রোটেকশন আছে সেই বাড়িটাতে চুরি করবে? অ্যাজ এ কমন, এটা আমি আপনাকে প্রশ্ন করছি। জায়গাটা প্রোটেকশন আছে সেখানেই করবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে অবশ্যই এটা সিক্স সেন্স, বিকজ ও তখন ভাববে যে ওই বাড়িতে প্রোটেকশন আছে, দ্যাট মিনস ওখানে জিনিসপত্র বেশি আছে। হাতিও সেম জিনিসটা ভাবে। তো যেই জায়গাটাতে প্রোটেকশন বেশি, যে লোকটা বেশি ধানের পাহারা দিচ্ছে, দ্যাট মিনস ওখানে ফলন ভালো, সো আমি ওখানেই যাবো খেতে। কারণ আমি যত বেশি খাবো আমার শরীরের পক্ষে তত বেটার, আমাকে তাহলে জঙ্গলে বেশি ঘোরাফেরা করতে হবে না। সো এইটা একটা এটাকে বলা হচ্ছে হাই রিস্ক হাই গেন আর কি প্রফিট। ঠিক আছে, হাই রিস্ক হাই গেন স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি সেই পরিমাণ রিস্কটা নিব যেই পরিমাণ রিস্কটা নিলে আমি অনেক বেশি গেইন উপার্জন করতে পারবো। এবং এটা শুধু পশু নেয়। হ্যাঁ, এটা নট অনলি এলিফেন্টস, যে কোনো পশুরা কিন্তু এই টেন্ডেন্সিতে চলে। ইনফ্যাক্ট মানুষও তাই। আমরা তো সেই কাজটাই করি যেটাতে রিস্ক বেশি না, বিকজ আমি জানি রিস্ক যদি আমি বেশি নিই তাহলেই তো আমি অ্যাচিভ করতে পারবো বড় কিছু। তো সাধারণ থেকে সবাই আগে ডিজার্ভ করে যে আমি কোনটাতে বেশি গেইন করতে পারবো সেটা। এই সমস্যাটার সমাধান কি? সমস্যার সমাধান হচ্ছে যে মানুষ যতদিন আছে চাষবাসও থাকবে, এটা তো নিয়ম। এবং চাষবাস যতদিন আছে হাতি ততদিন জঙ্গলের বাইরে আসবেই। আমি যতই ওই ফেন্সিং দিই, যতই এই করি, যতই কুইক রেসপন্স টিম বানাই, র্যাপিড রেসপন্স টিম বানাই, যতই আমি লাইট পটকা হাবিজাবি এসব খরচা করি বা যাই করি না কোনো ট্রেনিং ওয়ার্কশপ হোয়াট এভার, ওই ক্যাপাসিটি বিল্ডিং করি, ব্রেন স্টর্মিং সেশন করি আর যাই করি না কেন, ঠিক আছে, যতই রিসার্চ করি, হাতি দিনের শেষে জঙ্গলে বাইরে আসবে, এটা হচ্ছে ধ্রুব সত্য। সনাতন সত্যটা হচ্ছে আমাকে আর হাতিকে একসাথে থাকতে হবে। সত্য, সনাতন সত্য, ধ্রুব সত্য, ঠিক আছে। সনাতন সত্যটা হচ্ছে আমরা হাতির সাথে একসাথে থাকবো, এটা হচ্ছে সলিউশন। সলিউশনটা হচ্ছে আমাকে নিতে হবে কিরকম ভাবে, যে যেই অঞ্চলে মানুষ হাতির সাথে দীর্ঘদিন ধরে থাকছে, ঠিক আছে, ওরা জানে যে এখানে হাতি আসে, ধান খায়, তার মাঝখানে তার মাঝখানে কিছু লোক মারা যাচ্ছে, কিছু হাতি মারা যাচ্ছে। তো এটা একটা থাকবে, এটাকে বলা হচ্ছে এরর থাকবে, এরর হবেই, লোকও মরবে, মানুষও মরবে, কিন্তু মানুষ জানে যে হাতি আসবেই এবং আমাকে হাতিকে মেনে নিতে হবে। আর হাতিও জানে যে মানুষ ধান লাগাবেই, ঠিক আছে, ধান না হলে অন্য কিছু লাগাবে, আমাকে সেটাও মেনে নিতে হবে। সো বেসিক্যালি এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তো অনেক সময় কি হয়, কোনো একটা নতুন জায়গায় যখন মানুষ ধান চাষ করছে সেখানে হাতি নতুন করে ঢোকা আরম্ভ করলো। যেরকম এক্সাম্পল দিয়ে হচ্ছে তিস্তার চর, হঠাৎ করে লকডাউনের সময় থেকে আর কি হাতির ধানের চাষাবাদ অনেক বাড়লো চরের মধ্যে, ভুট্টা চাষ শুরু হলো নতুন করে। তো ওইখানে চরে 100-র উপরে হাতি আর কি ঘুরে বেড়াচ্ছে আজকের দিন অবধি, ঠিক আছে। তো এটা তো হাতির নতুন জায়গা ছিল না, এটা তো নতুন জায়গা হয়েছে। কেন হয়েছে? মানুষের জন্য। তো অটোমেটিকলি যত দিন গেছে ওই জায়গাটায় সমস্যা বাড়ছে, সংঘাত বাড়ছে। কিন্তু একটা সময় এই সংঘাতটা ধীরে ধীরে আপনা থেকেই কমে যাবে। আমি চেষ্টা করলেও কমবে, না চেষ্টা করলেও কমবে। ঠিক যেরকম আর কি কার্শিয়াং ডিভিশনে হয়েছে, কোনো একটা সময় কার্শিয়াং ডিভিশনে কনফ্লিক্ট বা সংঘাত অনেকটা কম ছিল। তারপর মাঝখানে যখন নেপালের ফেন্সিংটা তৈরি হলো তখন সংঘাতটা বাড়তে আরম্ভ করলো, বিকজ সেই সময় হাতি ফেন্সিংয়ে ধাক্কা খেয়ে চারিদিকে ছড়িয়ে যেত। ও অটোমেটিকলি নকশালবাড়ি, খড়িবাড়ি এই ব্লকগুলোতে তখন ঝামেলা পাকালো, ওইখানে লোকজনের চাষাবাদের জমিতে ঢুকলো, সংঘাত বাড়লো। সংঘাত বাড়ার পরে কি হলো, ওই সময় সংঘাতটা খুব পিক জায়গায় চলে গেল। তো নিয়মটা হচ্ছে যে কোনো সংঘাত প্রথমে একটা এরকম গ্রাফের মতন যায়, 0 থেকে শুরু হয়, একটা সময় পিক জায়গায় চলে যায়, যখন সব থেকে বেশি মানুষ মরে, সব থেকে বেশি হাতি মরে, ঠিক আছে, সব থেকে বেশি ক্রপ ড্যামেজ হয়। তারপর আস্তে আস্তে আপনা থেকে ওটা ডাউন হয়ে যায়। এই যে ডাউনফলটা হয়, এটা কিছুটা এর মধ্যে কিছুটা রোল প্লে থাকে বন দপ্তরের, কিছুটা স্টেক হোল্ডার্সদের। কিন্তু ডাউনফলটা হওয়ার একটা পজিটিভ দিক কি, যে মানুষ এখন ধীরে ধীরে ইউজ টু হচ্ছে, ঠিক আছে। তো এইটা তিস্তার চরের ক্ষেত্রে এখন এই গ্রাফটা ধীরে ধীরে উঠছে, একটা সময় গিয়ে পিক হবে, আবার একে একে ধীরে ধীরে কমে যাবে। ডুয়ার্সে এখন কিন্তু হাতি মারা যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে। তো এটা খুব কমন ইস্যু, সবাই জানে। ওখানে গ্রাফটা ধীরে ধীরে স্টেবল হয়ে আছে। কিন্তু কিছু কিছু কারণের ক্ষেত্রে কি হয়, যখন ফেন্সিং দেওয়া হচ্ছে বা বৈদ্যুতিক তারে হচ্ছে বা ট্রেনের ক্ষেত্রে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু হাতির মৃত্যুর ঘটনাগুলো বারবার উঠে আসছে। এবং শুধুমাত্র বনের ক্ষেত্রে না, যদি বলি আমি বর্ডারের এরিয়াটা যদি বলি, যেমন ভারত বাংলাদেশ বা ভারত ভুটানের ক্ষেত্রে
এদিক থেকে হাতি চলে গেলে ওদিকে কিন্তু আর বেঁচে থাকছে না, কিন্তু ওদিক হুম। থেকে হাতি আসলে এখানে একটা প্রোটেকশনের জায়গা থাকে, সেই জায়গাটা আপনারা কি করেন? এইটা তো যদি আমি দেশভিত্তিক বলি, প্রত্যেকটা দেশের নিজস্ব একটা ম্যানেজমেন্ট প্ল্যান থাকে। ঠিক আছে? আমার এখান থেকে যখন নেপালে হাতি ঢোকে, নেপালে গুলি খাচ্ছে, হাতি মারা যাচ্ছে। আবার আমি এটাও বলব যে আমার এখানে যখন হাতি ঘুরে বেড়াচ্ছে, সেখানে কিন্তু হাতি ট্রেনের ধাক্কাও মারাচ্ছে। এখন যদিও ট্রেনের ধাক্কায় মারা যাওয়ার ঘটনাটা খুব খুব কম। কমে গেছে। অনেক আগে থেকে কমেছে। এই যে বললাম যে গ্রাফটা ধীরে, ধীরে হুম, হুম, যখন হুম। স্টেবল হতে আরম্ভ করে। আরেকটা জিনিস হচ্ছে এখানে এখন বেশি হচ্ছে ইলেকট্রোকিউশনে। আজকেও একটা হাতি মারা গেছে। আজকে মারা গেছে। ঠিক আছে? তো এই যে ডাউনফলটা মানে হুম, হাতি মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? হাতির পপুলেশন আমাদের গোটা নর্থ বেঙ্গলে আমি যদি ধরি অ্যারাউন্ড ৭৫০ কাছাকাছি। ঠিক আছে? এটা নর্থ বেঙ্গলের ফিগার আমি হুম, বলছি। তো এই ৭৫০ হাতি নর্থ বেঙ্গলের মধ্যে যে জঙ্গলগুলোতে ঘোরে, সেই জঙ্গলের শেপটা হচ্ছে আমাদের এই আঙ্গুলের ৫ টা আঙ্গুলের মতন। কিরকম মাঝখানে সব গ্যাপ। কোনো জঙ্গলের সাথে কোনো জঙ্গলের কোনো কানেকশন নেই। হুম, ঠিক আছে? যেগুলোকে আমরা বলছি সায়েন্টিফিক ভাষায় করিডোর। হুম। আপনি বলুন তো এন্টায়ার নর্থ বেঙ্গলে কটা করিডোর এখনো পর্যন্ত ইনট্যাক্ট আছে? মাঝখানে তো লোক ঢুকে আছে। হুম, আছেই। লোক ছাড়া তো কোনো গতি নেই। হুম, চা বাগান ঢুকুক, সেনানিবাস ঢুকুক, চাই কোনো বড় শহর ঢুকুক, কিন্তু লোক তো আছে। তো ওকে প্রতিদিন লোকের সাথে আরকি ট্যাকেল করতে হচ্ছে। লোকও দেখছি, মানুষও দেখছি। সো মানুষ দেখতে, দেখতে এই ৭৫০ হাতি কিন্তু মানুষের সাথে used to। হুম। ঠিক আছে? আমি এক্সাক্ট নাম্বারটা ৭৫০ বললাম। ৭৫০ র মধ্যে এটলিস্ট ৫০০ হাতি তো মানুষের সাথে used to হয়ে গেছে। হুম, তো এই ৫০০ হাতি মানুষের সাথে used to হয়ে যাওয়া মানে হচ্ছে যে মানুষ এখন অনেক বেশি ক্যাজুয়াল। যে সাপোজ হাতি ড্যামেজ করে যাচ্ছে। ঠিক আছে? হাতিকে আমি কেন মারবো? হাতি ড্যামেজ করে যাচ্ছে। আমার বাড়িতে এসে ধান খাচ্ছে, এই খাচ্ছে। ১ দিন ঠিক আছে, ২ দিন ঠিক আছে। আমি একজন কৃষকের অ্যাঙ্গেল থেকে বলছি। ৩ দিনের দিন আমার মাথা গরম হয়ে যাবে। আমি তো আমার তো এটা দিয়ে সংসার চলে। হুম। ঠিক আছে? এবার আমার মাথাটা কেন গরম হলো? বিকজ আমি কম্পেনসেশন ঠিকঠাক পাচ্ছি না। কম্পেনসেশন এর একটা ফর্ম আছে, একটা ক্ষতিপূরণের একটা লিমিটেশন আছে। সরকার সেই ক্ষতিপূরণটা দেয়। কিন্তু ওই কম্পেনসেশনটা পেতে গেলে আমাকে যে প্রসিডিওরটার মধ্যে দিয়ে যেতে হয় সেটা হচ্ছে লেন্দি প্রসিডিওর। আমি পাবো ১৫০০ টাকা বা ৩,০০০ টাকা, কিন্তু তার জন্য আমাকে ১,০০০ টাকার তেল পুরাতে হবে। হুম। তো সেটা তো আমার একবার দুবারে হলে ঠিক আছে, কিন্তু বারবার তো এই জিনিসটা সম্ভব না। তাই জন্য দিয়ে একটা হাতিকে মেরে একটা ইল্লিগাল কাজ করি। মানুষ তখন রাগে, রিটেলিয়েশন, ক্ষোভে এমন কিছু কাজ করে বসে যেটা হচ্ছে তখন আইনের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা। হয়েওছে, ধরাও পড়েছে লোক। আবার অনেকে তারপরে এই কেসগুলো কি হয়? তারপরে কি অনেক জায়গায় এগুলো ধরা পড়ে। হুম, হুম, আবার অনেক সময় এটা কি হচ্ছে যে আমরা সবকিছু জানি। ঠিক আছে? যেরকম তিস্তার চরে অনেকগুলো কেস হয়েছিল। হুম, হাতি মারা গেছে। তো কটা লোক ধরা পড়েছে? কারণ এখানে একটা লোকাল ইনফ্লুয়েন্স থাকে। ঠিক আছে? লোকাল কোনো একটা বড় মাথা এখানে ইনফ্লুয়েন্স করে না একে ধরা যাবে না। বা এ গরিব মানুষ করা যাবে না এটা। আর তখন একটা প্রেশার চলে আসে, পলিটিক্যাল প্রেশার। এটা তো বাস্তব। এটা যদি কেউ নাও চায় দ্যাট ইজ ফ্যাক্ট, ট্রুথ। সেখানে থেকে আপনাদের কাজ কিভাবে? এই জায়গাটায় একটা বিশাল বড় মানে গ্যাপ তৈরি হয়ে আছে আমি বলব। বিকজ আমার মনে হয় যে যেকোনো সমস্যা শুধু হাতি বলে না, হাতিটা এই কারণে আমরা বড়ভাবে দেখি বিকজ হাতি পাবলিকের সাথে সবথেকে বেশি ইন্টারাকশন করে, তাই তো? এবার আপনি দেখুন যখন ইলেকশন হয়, ভোট হয়, ভোটের সময় হাতি কিন্তু একটা ফ্যাক্টর। হুম, ঠিক আছে? আমি হ্যাঁ, এরকম অনেকগুলো নিউজ আরকি নিউজের সাথে আরকি কাজ করেছিলাম যে হুম। যারা এখানে এসছে, আসার পরে ব্যাপারটা বুঝেছে যে হ্যাঁ, হাতির জন্য ভোট ব্যাংকে সেটা আরকি পাবলিক জবাব দিচ্ছে। কিভাবে? কিরকম? কোনো একটা জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে হুম, হাতির জন্য। বছরে দেখা যাচ্ছে যে প্রায় ৬ মাস ৭ মাস আরকি হাতি স্টে করছে। ধান লাগাচ্ছে, ধান খাচ্ছে, ভুট্টা লাগাচ্ছে, ভুট্টা খাচ্ছে। কম্পেনসেশন ঠিকঠাক পাচ্ছে না। মানুষের ক্ষোভ, রিটেলিয়েশন। এই যে বললাম যে কম্পেনসেশন এর যে অ্যামাউন্টটা হুম, ১৫০০ থেকে ৩,০০০ টাকা। সেটা বলা যায় ১ বিঘা জমিতে হাতি যদি ধান খায় ১৫০০ টাকা, অনেক সময় ২,০০০-৩,০০০ টাকাও দেয়। ঠিক আছে? কিন্তু সমস্যাটা কি হয়? হাতি কি ১ বিঘা ধান পুরোটা খায়? হুম, হুম। অনেক সময় উপর দিয়ে পাড়া দিয়ে চলে যাচ্ছে তো। তো সেটা মেজারমেন্ট করে ওকে তখন ক্ষতিপূরণ হিসেবে ৭০০ টাকা ৮০০ টাকা দিচ্ছে। তো যেটা এখনকার মার্কেট প্রাইসে, ধানের মার্কেট প্রাইস এবং সেটা বিক্রি করার প্রাইসের থেকে আকাশ পাতাল তফাৎ। তাই তো? তখন সমস্যাটা হয় হচ্ছে পাবলিকের সাথে, হাতির না। পাবলিকের সাথে হচ্ছে ম্যানেজমেন্টের। যে আপনারা তো ঠিকঠাক দিচ্ছেন না। অনেকে তো কম্পেনসেশন ফর্ম ফিল আপ করাই ছেড়ে দিয়েছে। ধুর! করে কি লাভ হবে?
ওই করবো, আজকে গিয়ে জমা দাও, কালকে বলবে এটা ঠিক নাই, এটা ঠিক করো, তারপর ওইটা ঠিক করো, এই করতে করতে 3-4 বার আমাকে বিডিও অফিস, এই অফিস, ফরেস্টের অফিসে ঘুরে বেড়াতে হয়। এই ঘুরতে গিয়ে আমার তেল খরচা হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে। আমি একজন কৃষক, আমার কাছে অত সময় কোথায়, যাবোই না, দরকারই নেই। তো তখন গ্রিভেন্সটা হচ্ছে ভোটের সময়, যখন পঞ্চায়েত যাচ্ছে তখন বলছে যে আপনি তো কিছুই করেন না, এই যে দেখেন তো প্রত্যেক বছর অমুক মাসে এত হাতি আমার জঙ্গলে স্টে করে, আপনার কি ইসে আছে? ফরেস্ট ডিপার্টমেন্ট কি করবে? বড় জোর হাতিগুলোকে এই জঙ্গল থেকে ড্রাইভ করে অন্য জঙ্গলে নিয়ে যাবে, তারপরের দিনই তো আবার হাতি চলে আসবে। তাহলে সলিউশনটা কোথায়? এটা হচ্ছে বাস্তব, মানে গ্রাউন্ড ফ্যাক্ট আর কি। এবার এগুলোর জন্য পাবলিকের মধ্যে কিছু কিছু জায়গায় পাবলিকের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা আর কি তৈরি হয়। তখন পাবলিক বাধ্য হয়ে হচ্ছে ফেন্সিং লাগায় অবৈধভাবে, হাতি মারা যাচ্ছে। এবার দেখা গেল যে ফেন্সিং লাগালো, হাতি মারাও গেল, কিন্তু সেই লোকটা লোকাল স্থানীয় পলিটিক্যাল নেতার খুব কাছের লোক। তো পলিটিক্যাল নেতা এসে সেই জায়গাটাকে সাপোর্ট করে দিবে, না এটা স্টেপ নেওয়া যাবে না, থাক, আপনি একটু একটু দেখিয়ে দেন এই ব্যাপার, বা দরকার হলে বজ্রাঘাতে মৃত্যু দেখিয়ে দেন। হয়েছে, মারা গেছে ইলেকট্রিকুশনে, দেখানো হচ্ছে বজ্রাঘাতে। সেখানটাতে আর আপনাদের কোনো ভয়েস আমাদের থাকে কি না? এবার আমরা যদি ওই ব্যাপারটাতে এনকোয়ারি করি, কিছু জায়গায় করা হয়েছে, এখন এরকম একটা জায়গায় পরিস্থিতি চলে গেছে যে সাপোজ আপনি বা আমরা কোনো যদি আইনি পথে যাই, এটা যদি আরটিআই করি, আরটিআই ভ্যালু উঠে গেছে। আরটিআই করে আমি জানতে চাইলাম রাইট টু ইনফরমেশন অ্যাক্টে যে এটা কি হয়েছিল এক্স্যাক্ট। যেরকম আমাদের ঝাড়গ্রামে যে হাতিটাকে হুলা আর কি মারলো, তখন আমরা আরটিআই করেছিলাম, আমি পার্সোনালি আরটিআই করেছিলাম। আরটিআইতে প্রচুর জবাব এসছে, কমন অ্যান্সার আর কি, যে না আমরা এটা জবাব দিয়ে করতে রাজি নই। তখন বাধ্য হয়ে পিআইএল করতে হয়েছে, পিআইএলে তখন গিয়ে লাস্টে সেটা জবাব দিয়েছে। তো এইখানেও কয়েকটা জায়গায় করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যে এগুলো জানা উচিত তো, যে কেন হাতিটা মারা গেল মাঝখান দিয়ে, ঠিক আছে, যে মানে আলটিমেটলি দোষটা কার সেই জায়গাটা ধামাচাপা দিয়ে একটা মোটামুটিভাবে কেসটাকে সলভ করে জাস্ট মিডিয়া অ্যাঙ্গেল থেকে সরিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এই যে সরিয়ে দিল, তার ফলে কিন্তু অনেকগুলো জিনিসের ক্ষতি হয়ে গেল। কিছু মানুষের ক্ষোভ তৈরি হলো হচ্ছে যে ওই নির্দিষ্ট ম্যানেজমেন্টের প্রতি, কিছু মানুষের ক্ষোভ তৈরি হলো স্থানীয় লোকালদের উপরে, কিছু মানুষের ক্ষোভ তৈরি হলো ওই স্থানীয় ওইখানকার লোকাল পার্টির উপরে, ঠিক আছে। বন্যপ্রাণী তো মরে গেলে কারো কিছু যায় আসে না, ওটা একটা হিসাবের খাতায় ঢুকে গেল, এতগুলো প্রাণী মারা গেল। সো যে ফান্ড পাওয়ার নেক্সট বছর ওই হিসাবটা দেখিয়ে বলবে যে এখানে এতগুলো প্রাণী মারা গেছে, তা আমাদের একটু বেশি করে ফান্ড দেওয়া হোক, আমরা তাহলে এই জায়গাটা বেশি করে কাজ করবো। তো এগুলো হচ্ছে খুব চাচা ছোলা আর কি সেই কথা। জায়গাতে কি কাজ করবে যদি বন্যপ্রাণী মারাই যাচ্ছে? কোনো একটা জায়গায় দেখা গেল যে কোনো একটা ফান্ডিং এজেন্সি, ঠিক আছে, আমি সেই কোনো এনজিওসদের কথাই আর কি বলছি, কোনো একটা ফান্ডিং এজেন্সি সে কোনো একটা স্থানীয় এনজিওকে ধরলো, আমরা হাতি নিয়ে এই করতে চাই, ঠিক আছে, কি করতে চাও? আমরা চাইছি যে এখানে হাতি এত মৃত্যু হচ্ছে, সেই জায়গাটাকে আমরা কীভাবে কম করব। তো সে একটা বড় অ্যামাউন্টের একটা ফান্ড দিল, ঠিক আছে, ফান্ড দিল, এবার স্থানীয় এনজিওটা সে ফান্ড নিল, নেওয়ার পরে কি হচ্ছে, সে ওখানে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলো, এখানে কিছু ইমপ্লিমেন্টেশন করলো, সাপোজ ফেন্সিং লাগালো, সাপোজ গ্রামের মধ্যে গ্রুপ তৈরি করলো, র্যাপিড রেসপন্স টিম, এই যে গ্রুপগুলো তৈরি করলো, এই যে ফেন্সিং দিল, সেটা কত বছরের জন্য? যতদিন আমি ফান্ডিং পাচ্ছি ততদিনের জন্য। যখন ফান্ডিং নিই তারপর কী হবে? প্রবলেম তো সেই জায়গাটায়, যখন ফান্ডিং শেষ হয়ে যাবে তারপর আমি কি করব? তারপর তো আমার কাছে কোনো অ্যান্সার নেই। তো এইটা হচ্ছে যে একটা মানে এটা প্যারালাল চলবে, এইটা খুব ক্রিটিক্যালি একটা জায়গায় চলে এসছে, মানে একটা পাকের মতন তৈরি হয়ে গেছে তাহলে এটার মধ্যে। সরকার এখানে কোথায় ব্যর্থ, এবং এখন আগের সরকার কি করেছিল খারাপটা, এবং এখন এই সরকারের থেকে কি আশা করছেন আপনারা? সরকারের যে নীতি, অনেক জায়গায় অনেক নীতি আছে আর কি, যে এই যে কম্পেনসেশনের নীতি, কম্পেনসেশন ক্ষতিপূরণ সরকার দিচ্ছে, এবং সেই ক্ষতিপূরণটা গ্রামবাসীরা কতটা কিভাবে অ্যাকসেপ্ট করছে সেইটা কিন্তু দেখা উচিত। সব জায়গায় কিন্তু সমানভাবে অ্যাপ্রোচ করছে না, ঠিক আছে, 1। 2 নম্বর হচ্ছে আমরা বলছি আপনি অবৈধভাবে ফেন্সিং লাগাবেন না, তাতে হাতির ক্ষতি হয়, কিন্তু আমি তো আবার হাতিকে আটকানোর জন্য ফেন্সিং দিচ্ছি। সো ফেন্সিং মিনস বাধা, ঠিক আছে। তো একটা ফেন্সিংয়ের দুটো মানে হয়, গ্রামবাসী যখন ফেন্সিংটা দেয় তখন হচ্ছে ওটা অবৈধ হয়,
আমি যখন হাতিকে গ্রামে ঢোকার হাত থেকে ফেন্সিং দিচ্ছি, তখন হচ্ছে আমি ওটাকে বোঝাচ্ছি যে এটা হচ্ছে বৈধ ফেন্সিং। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফেন্সিং মিনস ফেন্সিং, ফেন্সিং তো বাধাই। তো আমি যখন জঙ্গলটাকে ঘিরে ফেন্সিংটা দিলাম, গ্রামের লোককে দেখালাম যে আমি কাজ করলাম, বিকজ দিস ইজ মাই ডিউটি, আমাকে কাজ করতে হবে। কিন্তু ওই ফেন্সিংটা দেওয়ার পরে যেই জিনিসটা হচ্ছে, যেই এরিয়াতে হাতি ঢুকতো না আগে, ফেন্সিংটা ক্রস করে হাতি অন্য পাশ দিয়ে ঢুকছে, এটাকে বলে স্পিল ওভার এফেক্ট। স্পিল ওভার হচ্ছে বলেই তো আজকে যে গ্রামগুলোতে হাতির সমস্যা ছিল না, এখন সেখানেও বাড়তে আরম্ভ করেছে। তো এই জায়গাটা হচ্ছে ঠিক করা উচিত যে আমি কোনটা করব কোনটা করব না। ঠিক আছে। আচ্ছা, সীমান্তে বেড়া যেটা প্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা, যেটা আপনি বললেন ফেন্সিং এর ক্ষেত্রে, ফেন্সিং সীমান্তে হোক বা যে কোনো জায়গাতেই হোক, যখন প্রাণীকে আমি আটকাচ্ছি বা বাধা দিচ্ছি, সেই জায়গাটায় দাঁড়িয়ে অনেক সময় হয় যে হাতি বা কোনো কিছু ধরুন অ্যাগ্রেসিভ হয়ে গেল বা একটা কোনো অ্যাক্সিডেন্টাল কেস হলো, সেক্ষেত্রে যখন কোনো একটা জায়গাতে বারবার এই ঘটনাগুলো হয়, তখন কি কাজ করা হয়? সীমান্ত জেনারেলি সীমান্তে যে সমস্ত জায়গাগুলো আছে, যেমন আমি কাজ করেছিলাম নেপাল বর্ডারে। নেপাল হঠাৎ করে তারা একবার 2015 সেপ্টেম্বরে একটা ফেন্সিং করে দিল, 17.14 কিলোমিটার একটা ফেন্সিং, যেটা শুরু হতো হচ্ছে তিরিং থেকে, আপার নেপাল থেকে একদম পানি ট্যাঙ্কি অবধি, নদীর পাশ দিয়ে, মেচি নদীর পাশ দিয়ে একটা ফেন্সিং। অথচ ওই যে ফেন্সিংটা, ওটা যতক্ষণ না ছিল ততক্ষণ ওটা ছিল হাতির একটা ঐতিহাসিক করিডোর। এই করিডোরটা কানেক্ট করতে হচ্ছে আমাদের মহানন্দা, মানে ইস্টার্ন ডুয়ার্স এলিফ্যান্ট রিজার্ভের একটা পার্ট, সেইখান থেকে এটা একদম আপ টু কোশি অবধি চলে যেত হাতিগুলো, কোশি টাপ্পু মানে নেপালের। এটা বিশাল একটা যাতায়াত, এটা শুধু নট অনলি এলিফেন্টস, ওখানে আদার অ্যানিমেলসও আর কি যাতায়াত করতো। তো যখনই আমি ওই ফেন্সিংটা দিয়ে দিলাম, আমি আমার জায়গাটা রক্ষা করলাম, যে সেখানে ফার্মার্সরা বেঁচে গেল, ঠিক আছে, এবং ওরা হাতি ওখানে ঢুকতো না, একটা প্রোটেকশন পেয়ে গেল। কিন্তু ওটা ক্ষতিটা কি হলো? ক্ষতিটা হলো এন্টায়ার নকশালবাড়ি, খড়িবাড়ি এই ব্লকগুলোতে, যেটার ইম্প্যাক্ট পড়লো শিলিগুড়িতেও। এবার আমি শিলিগুড়িতে ইম্প্যাক্টটা কি করে বলবো? হাতি ঢুকতে পারলো না নেপালে, হাতির যাতায়াতের রাস্তাটা বন্ধ হয়ে গেল। তো হাতি ওইখানে ধাক্কা খেয়ে নদী ধরে 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 নিচে যখন আসলো, যেখানে ও একটা সময় আসতো না, আস্তে আস্তে ও দেখলো যে নদীর বাঁ পাশে, অর্থাৎ নকশালবাড়ির যে যতগুলো চর আছে বা খড়িবাড়ির যতগুলো এরিয়া আছে, প্রত্যেকটা জায়গায় ধান চাষ হচ্ছে। তো হাতি দেখলো যে ঠিক আছে, ওখানে আটকে কি আছে, আমি তো এখানে খাবার পেয়ে যাচ্ছি। তো আমার পক্ষে এই জায়গাটা ইজি হয়ে গেলো, ঢুকে গেলাম আমি। নতুন জায়গা তৈরি হলো, কনফ্লিক্টের এরিয়া বাড়লো। যখনই এরিয়া বাড়লো, তখন কৃষকরা দেখলো যে আমার ধানের বেশি ক্ষতি হচ্ছে, সরকারের মাথায় তখন হাত, ক্ষতিপূরণ বেশি দিতে হচ্ছে, প্রথম কয়েক বছর মারাত্মক ক্ষতিপূরণ দিতে হয়েছে। তখন কৃষকরা দেখলো যে তাহলে যতটুকু ধান উঠাচ্ছি সেই ধানগুলোও নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিকজ হাতি যেই সময় আসে সেই সময় বর্ষা নিয়ে আসে, ঠিক আছে। এবার এই ধান নষ্ট হয়ে যাচ্ছে, যেই পোর্শন ধান আমি উঠাতে পারছি, যেটা উঠাতে পারছি না সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ধানের দাম আমি পাচ্ছি না। শহরের মানুষ আলটিমেটলি ক্ষতিতে পড়লো। আমরা যেই সময় ধান পাওয়ার কথা সেই সময় ধান পাচ্ছি না, আর যখন পাচ্ছি তখন হচ্ছে যে অফবিটের সময়, সেই সময় ধানের দাম বেড়ে গেল। তো এই যে একটা হাতি যে কত বড় এরিয়া জুড়ে ওর মানে বিস্তার আর কি, ঠিক আছে, সেটা একদম এই জায়গাটা থেকে উঠে আসে। আচ্ছা, আপনার মতে কোন সরকারি নীতি বদলালে বন্যপ্রাণী সংরক্ষণ সবচেয়ে বেশি পরিবর্তিত হবে? সরকারি নীতি মানে কি, সবার আগে যেই জিনিসটা করতে হবে, সেটা যে কোনো সরকারি আসুক না কেন, সেটা হচ্ছে যে সরকারের একটা ইশতেহার হয় প্রত্যেক বছর, ঠিক আছে, মানে যে সরকারে থাকুক না কেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা ইশতেহার হয় ইলেকশনের আগে। এই ইশতেহারে পরিবেশের যে লাইনটা থাকে সেটা অনেক পেছনে থাকে, ওটাকে নিয়ে আসতে লাগবে একটা স্ট্যান্ডার্ড জায়গায়, যে পরিবেশ চাইলেই আমি বাঁচাবো, সে একটা লিখে দিলাম আমি কি ইন্টারনেটের থেকে ডাউনলোড করে, যে আমি এই করব, হ্যাঁ, জঙ্গলে ক্ষতি না করে আমি উন্নয়নমূলক কাজ করব। উন্নয়ন বনাম কোনোদিন পরিবেশ হয় না, উন্নয়ন ও পরিবেশ হতে হবে এক। 2 নম্বর হচ্ছে পরিবেশ নিয়ে যখন আমি কথা বলবো, ঠিক আছে, তখন ওর মধ্যে তো সব পরিবেশ মানে তো সব কিছু চলে আসে, বন জঙ্গল থেকে আরম্ভ করে মানুষও পরিবেশের পার্ট। তো পরিবেশ নিয়ে যখন আমি কথা বলবো, তখন তার সাথে রাজনীতি ঢুকবে, পরিবেশ ও রাজনীতি। তো
আমার ফার্স্ট প্রায়োরিটি হবে, আমি যতই রাজনীতি করি না কেন, ঠিক আছে, আমাকে পরিবেশটাকে ঠিক রাখতে হবে। কিরকম পরিবেশ? প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ। এবার প্রাকৃতিক পরিবেশ বলতে গেলে সাপোজ আজকে আমার একটা ইচ্ছা হলো আমি একটা বড় কোনো প্রজেক্ট লঞ্চ করব, ঠিক আছে? সেই প্রজেক্টটাতে গোটা দেশের কল্যাণ হবে, গোটা রাজ্যের কল্যাণ তো হবেই, দেশের কল্যাণ হবে, একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হবে, একটা লিঙ্ক ক্যানেল তৈরি হবে, তখন আমার জঙ্গল কাটতে হবে। কিন্তু যেই জঙ্গলটা আমি কাটবো সেখানে তো শুধু হাতি বা বাঘ থাকে না, সেখানে তো কিছু মানুষও থাকে হুম। যাদের জীবিকা ওই জঙ্গলের উপর ডিপেন্ডেন্ট, যাদেরকে আমরা বনবাসী বলি, যাদেরকে আমরা মানে যারা ফরেস্ট ডুয়েলার আর কি, ঠিক আছে? জল, জঙ্গল, জমি, এই যে শব্দটা, তিনটাকে তো আমাকে গুরুত্ব দিতে হবে, কিন্তু আমি কোথায় দিচ্ছি? আমি তো দিচ্ছি না। আমার ইচ্ছা হলো, আমার যখন মনে হলো একটা ইকো সেন্সিটিভ জোন তৈরি করলাম জঙ্গলের বাইরে, বলে দিলাম যে তার মিনিমাম ডিস্টেন্স হবে 1 কিলোমিটার, কখন আমার মনে হলো মিনিমাম ডিস্টেন্স হবে 5 কিলোমিটার। সাপোজ আমি এখন যদি লাটাগুড়িতে যাই, লাটাগুড়িতে কোনসা হোটেল আছে যেগুলো জঙ্গলের থেকে 1 কিলোমিটার ডিস্টেন্সে? কোনো কোনো জায়গায় জঙ্গলের সাথেই লাগানো। জলদাপাড়ার তো মাদারিহাটের রোডে, হাই রোডের উপরে পেট্রোল পাম্পের আশেপাশে প্রচুর এরকম রিসোর্ট আছে যার ফরেস্ট বাউন্ডারি আর রিসোর্ট গায়ের সাথে লাগানো। তাহলে সেখানে আমার ইকো সেন্সিটিভ জোন কোথায় গেল? এটা তো, এই নিয়মটা তো আগে থেকেই ছিল, এটা তো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের নিয়ম। তো সেই নিয়মটা আমি তাহলে নিশ্চয়ই ভেঙে দিয়েছি, আইনের ফাঁক রেখে আমি এই কাজগুলো করেছিলাম। কিন্তু কিছু কিছু জায়গায় তো 5 কিলোমিটারের মধ্যে হলে পরে শহরও জুড়ে যাবে তার সাথে। হ্যাঁ, ওই জন্য তো সেটাকে মিনিমাম 1 কিলোমিটার করে নিয়ে আসা হয়েছে। 1 কিলোমিটার হয়েছে তো, যেরকম আমি যদি বলি গুলমা, গুলমাতে যদি 5 কিলোমিটার হয় শহর ঢুকে যাচ্ছে, কিন্তু এখানে মিনিমাম ডিস্টেন্স 1 কিলোমিটার করা হয়েছে। এবার 1 কিলোমিটার যদি আমি করি, তার মধ্যে প্রচুর ধরনের প্রহিবিশন রাখতে হবে, তাই তো? কি কি ধরনের প্রহিবিশন? অনেক কিছু আছে, তার মধ্যে বড় কোনো ইনফ্রাস্ট্রাকচারাল কাজ আমি করতে পারবো না, রাত্রেবেলায় বিভিন্ন ধরনের লাইট, ডিজে, সাউন্ড, এগুলো আমি বাজাতে পারবো না। কিন্তু আমি যদি গুলমাতে রাত্রেবেলায় যাই, ওটা তো একটা শহর। এবার যে লাইটগুলো আমি ইউজ করছি, এত জোরে জোরে আমি সাউন্ড করছি, ওর পাশেই তো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। ওখান থেকে জাস্ট নদীটা তো 500 মিটারও না, মানে 500 মিটারের একটা স্ট্রেচ নদী, তারপরে তো জঙ্গল। তো ওই জঙ্গলের ভিতরে যে প্রাণীগুলো আছে তাদের তো অসুবিধা হবেই। তো তখন আমার ইকো সেন্সিটিভ জোনের এই নিয়মগুলো কোথায় গেল? নিয়ম আমাকে মানতে হবে, ঠিক আছে? এই নিয়মগুলো যদি আমি ঠিকঠাক রাখতে পারতাম, যখন আমি এটাকে বুড়ো আঙুল দেখানো হয়েছিল এর আগে, বিকজ ইকো সেন্সিটিভ জোনের একটা কমিটি হয়, গত 15 বছর লাস্ট এই কমিটি ফমিটি সব ভেস্তে গেছে, এবং কমিটিগুলোর মধ্যে এমন কিছু লোকজনদের রাখা হয়, ইনফ্যাক্ট আমাদের পরিবেশের ডিপার্টমেন্টের তো কিছু কিছু লোকজনদের এরকম রাখা হয়েছে যারা হয়তো সেখানে গিয়ে প্রশ্নই করতে পারে না। যখন সরকার কোনো রকম কোনো নীতি বা কোনো রকম আইন ইমপ্লিমেন্ট করে, তখন তো সেখানকার রিলেটেড যতজন মানুষ থাকে তাদেরকে নিয়েই বসে, এবং তাদের অবশ্যই সমর্থনেই সেটাকে সবসময় ইমপ্লিমেন্ট করা হয়। যেটা ইকো সেন্সিটিভ জোন নিয়ে আপনি বললেন, সেক্ষেত্রে 5 কিলোমিটার 1 কিলোমিটার যেটাই হোক, সেক্ষেত্রে তো যদি বলি এক তরফ থেকে তো আপনারাও এটাকে অ্যাপ্রুভ করেছেন বলে এই জিনিসটা করা হয়েছে। এটা হচ্ছে যখন এর আগে ইকো সেন্সিটিভ জোনের মিটিংটা হয়েছিল এর আগের সরকারের সময়, তখন একটা কমিটি তৈরি হয়েছিল, ঠিক আছে? সেই কমিটিতে প্রচুর লোকজনকে নিয়েছিল, এটা নিয়ম আর কি, নিতে হবে। তার মধ্যে ওখানকার স্থানীয় লোক যেরকম থাকবে, এনজিওসের লোক থাকে, বন দপ্তরের আধিকারিকরা থাকবে, পলিউশন কন্ট্রোল বোর্ডের থাকবে, স্থানীয় পঞ্চায়েতের লোকজন থাকবে, এরকম টি গার্ডেন বা আদার অথরিটি যারা আছে, ইন্ডাস্ট্রিয়াল লোকজন, সবাই মিলে থাকে, একটা কমিটি তৈরি করতে হয়। এইবার সেখানে এমন কিছু লোকজনদের নিয়ে আসা হয়েছে, বেসিক্যালি দে আর দ্য ইয়েস পার্সন, ঠিক আছে? ইয়েস পার্সন যারা হয়, তারা কোনো সরকার ফরকার কিছু মানে না, সে যেই সরকারি থাকুক না কেন, ওরা গিয়ে জাস্ট মাথাটা হ্যাঁ করে আসবে। আপনারা সেক্ষেত্রে কি কোনো রকম না, এখানে সবাইকে নেওয়া হয়নি তো, হয়তো আপনারাও তো কাজ করছেন, তো সেক্ষেত্রে ওই জায়গাটা তখন আমরা প্রোটেস্ট করেছিলাম, যে রিসেন্টলি একটা ইকো সেন্সিটিভ জোনের কয়েকদিন আগে যে প্রোটেস্ট আপনারা করেননি কেন, মানে এই প্রোটেস্টটা আমি বলছি যে রিসেন্টলি, বিকজ এইটাই একটা সবথেকে মানে প্রবলেম কি, যে শিলিগুড়িতে এরকম প্রচুর ধরনের কমিটি হয় যেখানে অনেক যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরকে ইনফর্মই করা হয় না, থাকেই না তারা। আমি তো চাইছি এই জায়গাটাতে ইনফর্ম করা হোক, এবং এখানে কাদেরকে বাদ দেওয়া হয়, যারা বেসিক্যালি প্রশ্ন করতে পারে তাদেরকে আউট করে দেওয়া হয়, তো যারা প্রশ্ন করতে পারে না তাদেরকে ইন করে রাখা হয়। সেটা তো খুব ক্ষতিকারক জিনিস। জাস্ট কিছুদিন আগে একটা, এই সরকারের সময় একটা ইকো সেন্সিটিভ জোনের আরেকটা মিটিং হলো, ঠিক আছে? সেই মিটিংয়ের ডিসিশন হয়েছে যে মিনিমাম বাউন্ডারি কমিয়ে 1 কিলোমিটার করা হোক, ঠিক আছে, ভালো কথা, কিন্তু 1 কিলোমিটার করা হোক। এবার এই জিনিসটা কিন্তু বলা আছে যে সব জায়গায় 1 কিলোমিটার করা যাবে না, বা না করাটাই উচিত। বিকজ সাপোজ আমি গুলমার দিকটাতে 1 কিলোমিটার করলাম, কিন্তু আমি যদি মহানন্দার লেফট সাইডটা দেখি, সেখানে তো হাতির একটা করিডোর আছে যেটা আপ টু নেপাল অব্দি চলে যায়। তো সেখানে যদি আমি ওইটাকে চাইলে মিনিমাম 1 কিলোমিটার, ম্যাক্সিমাম 18 কিলোমিটার অব্দি আমি করতেই পারি।
তো সেখানে যদি আমি 5 কিলোমিটার অবধি করি, তাহলে তো আমার ওই করিডোরটা বেঁচে যাবে। ভবিষ্যতে ওখানে তাহলে বড় কোনো কাজ ওখানে হবে না। অ্যাটলিস্ট করিডোরটা বেঁচে যাবে, প্লাস ওখানকার জায়গাটাও ইনট্যাক্ট থাকবে। স্থানীয় মানুষদেরও উপকার হবে। আমি যদি বৈকুণ্ঠপুর জঙ্গলটাকে আরো লং ভাবে অন্তত 5-10 কিলোমিটার ওর আন্ডারে ঢুকিয়ে ফেলতে পারি সাউদার্ন পার্টটাতে, তাহলে কিন্তু ওই জঙ্গলটা আর কি বেঁচে যাবে। ঠিক আছে? তো এই যে নীতিগুলো আছে, এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো তো আমাদেরই পুশ করতে হবে। আমরা করেওছি এই ব্যাপারটাকে। আমি জানি না এটা ভবিষ্যতে কি হবে। সরকার কি দেখেনি আর কি? এখন এটা কথাবার্তা দেখেছে চলছে। কি দেখেনি, এটা হচ্ছে আসল। এখনো পর্যন্ত এই ব্যাপারটা আমরা উঠিয়েছি আওয়াজ, ঠিক আছে, ওদের কানে গেছে। কিন্তু আগামী দিনে কি করবে ডিসিশন, দ্যাট ইজ ওদের চয়েস। যদি এখন ডিসিশনটা ওরা এখন ওদের মতন করে করে, ঠিক আছে, বিকজ আমি যেটা দেখছি যত দিন যাচ্ছে সেটা হচ্ছে যে এটা অনেক বছরের টেন্ডেন্সি। আমি 15-20 বছর থেকে আমি বলে যাচ্ছি লাস্ট, আস্তে আস্তে মানে সরকারও এই পরিবেশপ্রেমী যারা হয় না, তাদেরকে খুব একটা বেশি গ্রাহ্য করছে না। ঠিক আছে, আজকে গ্রাহ্য যদি করতোই, তাহলে একই পরিবেশ প্রেমীদের যে বোর্ড, ঠিক আছে, স্টেট ওয়াইল্ড লাইফ যে বোর্ড হয় একটা, সেই বোর্ডটা একই লোকজন দিয়ে চলতো না। এটা তো চলে আসছে লাস্ট 15-20 বছর ধরে, একই চলে আসছে, একই লোকগুলোই বসে আছে, শুধু সরকার পাল্টায় লোকগুলো সেম থাকে। এই বোর্ডের কাজটা কি? আমরা তো বলছি না যে বোর্ডটা খারাপ ভালো, সেটা পরের ব্যাপার, কিন্তু এদের তো একটা নির্দিষ্ট কোনো কাজ থাকবে। সরকারি ইমপ্লিমেন্টেশনগুলোতে এই বোর্ডগুলোর যে লোকগুলো আছে তাদের ভূমিকাটা কি? খুব একটা মারাত্মকভাবে প্রেশার। আমি বললাম না যে শুরুতেই, যে আলটিমেটলি যে সরকারই আসুক, মেন যে প্রেশারটা তৈরি হবে সেটা যে প্রাকৃতিক সম্পদের উপরে। আর প্রাকৃতিক সম্পদের উপর যখনই কোনো প্রেশার তৈরি হবে, ঠিক আছে, যখনই কোনো প্রেশার তৈরি হবে, তখন সেক্ষেত্রে সবথেকে অ্যাক্টিভ রোলটা পালন করা উচিত হচ্ছে পরিবেশ প্রেমীদের। ঠিক আছে, কিন্তু এখন পরিবেশ প্রেমীদের যা অবস্থা, পরিবেশ প্রেমীদের একটা অংশ যদি সরকার প্রেমী হয়ে যায়, তাহলে তো কিছু করার নেই। মানে বলছেন পরিবেশ প্রেমীদের একটা অংশ সরকার প্রেমী, তাই তো? সরকার প্রেমী। আচ্ছা, আপনি যখন বলেন যে স্থানীয় বাসিন্দাদের একটা আর ইমপ্লিমেন্ট হওয়া, আরেকটা জায়গায় আমার যেটা মনে হয় যে আমরা জনমত তৈরি করতে পারছি না। ঠিক আছে, সাপোজ এই যে গুলমাতে, কোথায় ল্যাক্স হচ্ছে সে জায়গাটা? হ্যাঁ আমি বলছি যে গুলমার কথাটা আমি এক্সাম্পল দিলাম। গুলমাতে এত লোক আছে, তাই তো, কিন্তু আমরা কোথাও গিয়ে গুলমাতে একটা বড় কোনো মুভমেন্ট করতে পারিনি। বা লাটাগুড়ির এক্সাম্পলটাই আমি দিলাম। লাটাগুড়িতে যখন ফ্লাইওভারটা তৈরি হলো, তখন তো আমরা স্থানীয় লোককে নিয়ে ওখানে মুভমেন্ট শুরু করেছিলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাস্টে গিয়ে স্থানীয় লোকরাই কিন্তু ব্যাকফুটে চলে আসলো। তো এইখানে জনমতটা তৈরি করতে গেলে সেখানে সবার আগে হচ্ছে স্থানীয় লোকের একটা বড় রোল প্লে হওয়া উচিত। স্থানীয় লোকরা চলে আসলে, কারণ স্থানীয় লোকদের তখন ওখানে নিশ্চয়ই কাজের একটা অফার দেওয়া হচ্ছে, কাজের যখন অফার দেওয়া যত হয়েছে। এবার আমি পাশাপাশি আবার বলি যে তুমি যদি কেন বেতোয়া প্রজেক্ট দেখো মধ্যপ্রদেশে, সেখানে কিন্তু কোনো এনজিও লড়াই করছে না। বড় কোনো গোটা ভারতবর্ষের বড় বড় যে ব্র্যান্ডগুলো এনজিওর, ঠিক আছে, কনজারভেশনের এনজিও, একটাও মাঠে নেই। সেখানে লড়াই করছে যে স্থানীয় মানুষ লড়াই করছে, স্থানীয় মানুষ অ্যারেস্ট হয়েছে, মার খেয়েছে। ওই যে লোকাল যে আদিবাসীরা, তারাই কিন্তু লড়াই করছে। ওরা চিতা বানিয়ে জলের মধ্যে, ওর মধ্যে শুয়েছিল, গলার মধ্যে ফাঁস লাগিয়ে জলের মধ্যে দাঁড়ানো 1 সপ্তাহ ধরে। এখন পাবলিক ডিমান্ড হয়ে আস্তে 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 ওদের ডিমান্ডগুলো রাখা আরম্ভ করেছে। কারা করেছে আন্দোলন? ওরাই তো করলো। কাঞ্চাকচিবালুতে এই যে হায়দ্রাবাদের যে জঙ্গলটা, একটা ছোট্ট জঙ্গল কেটে ওখানে পার্ক তৈরি হবে প্রাইভেটাইজেশন করে। তো সেটার জন্য গেল বছরের মানে 2024-এ স্টুডেন্টগুলো মার খেলো ওটা প্রোটেস্ট করতে গিয়ে, যার জন্য আমরা আমাদের দার্জিলিং মোড়ে স্টুডেন্টদের ফরে আমরা এখানে একটা মুভমেন্ট করলাম। ঠিক আছে, তো মুভমেন্ট করার পরে মেন মুভমেন্টটা তো হায়দ্রাবাদে হয়েছে। হায়দ্রাবাদের স্টুডেন্টরা তখন, গোটা স্টুডেন্ট এবং স্থানীয় মানুষ যারা ওই জঙ্গলের সাথে কোরিলেটেড ছিল, তারা কিন্তু এটাকে প্রোটেকশন করার জন্য উঠে পড়ে। প্রচুর গাছ ফাছ কাটা হয়েছিল, বাট আলটিমেটলি অ্যাট দ্য ডে গভর্নমেন্ট কিন্তু পিছিয়ে গেছে। তো যেখানে যে মুভমেন্টগুলো হয়েছে, মুভমেন্টটার জন্যই কিন্তু গভর্নমেন্ট বাধ্য হয়ে পিছু হাঁটছে। কিন্তু এই মুভমেন্টগুলোতে এনভায়রনমেন্টালিস্ট কিন্তু এই মুভমেন্টের মধ্যে থেকে তৈরি হচ্ছে। পরিবেশ যারা রক্ষা করছে, অ্যাক্টিভিস্ট, এই মুভমেন্টের থেকে তৈরি করে হচ্ছে। তাহলে এখানে কি অ্যাক্টিভিস্টদের কম, মানে এখানে স্থানীয় কোথায় আমি বাসিন্দারা? অ্যাক্টিভিস্ট কোথায় দেখছি? অ্যাক্টিভিস্ট নেই তো। অ্যাক্টিভিস্ট থাকলে কি আজকে লাটাগুড়ি এরকম অবস্থা হতো? অ্যাক্টিভিস্ট যদি থাকতো আজকে ফুলবাড়ি ওয়েটল্যান্ড বেঁচে যেত। অ্যাক্টিভিস্ট নেই বলেই তো আজকে ফুলবাড়ি ওয়েটল্যান্ডে ওই বছরের পর বছর শুধু গাছই লাগানো হচ্ছে। একটা পিআইএল আমরা করতে পারিনি, এটা সব থেকে লজ্জাজনক ব্যাপার। এবার সাপোজ আপনি একটা পিআইএল করবেন, কে করবে? একা করবেন? একা তো করা যায় না। আরটিআই করতে পারেন, পিআইএল তো আপনাকে কারোর সাথে করতে হবে, সেই করার সাহস তো লাগবে। তো শখের পরিবেশ প্রেম আর হচ্ছে মানে যেটা আমি বললাম যে আমি প্রজেক্ট ফান্ডিং পাচ্ছি, আমি তাই জন্য কাজ করছি, ফান্ড নেই আমি কাজ করব না। তো শখের পরিবেশ প্রেম
আর হচ্ছে যে আমার ভেতরে যেটা থাকবে, মানে আমার ইজ ইন মাই ডিএনএ যেটাকে বলে আর কি, সেক্ষেত্রে যেটা হবে যে আমাকে অ্যাক্টিভিস্টের ভূমিকাটা পালন করতে হবে। কনজারভেশনিস্ট অ্যাক্টিভিস্ট নাও হতে পারে, বাট অ্যান অ্যাক্টিভিস্ট অলওয়েজ এ কনজারভেশনিস্ট হতেই হবে তাকে। আপনি যদি মুভমেন্ট না করেন, আপনি যদি ঠিক সময় ঠিক জায়গাটাকে না ধরিয়ে দেন, তো জায়গাটাই তো থাকলো না। তারপরে আমি আর ওইটা নিয়ে প্রজেক্ট করে কী হবে? বন্যপ্রাণ সংরক্ষণ বা বন্যপ্রাণ বাঁচানোর ক্ষেত্রে বা খারাপ করার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই ট্যুরিজম বা ট্যুরিস্টরা কি একটা পরোক্ষভাবে ভূমিকা পালন করে? ট্যুরিজম খারাপ জিনিসটা আমি এটা বলবো না, এটাকে মানে খারাপ শব্দটা, এটাকে অন্যভাবে আমি দেখি। সেটা হচ্ছে যে ট্যুরিস্টদের তো জানা উচিত, ঠিক আছে? বন্যপ্রাণ সম্পর্কে ট্যুরিস্টরা জানছে, আসছে, দেখছে, উপভোগ করছে, এটা একটা প্লাস পয়েন্ট। এটা একটা রেভিনিউ জেনারেট হচ্ছে, স্থানীয় লোকের কিছুটা উপকার হচ্ছে, ঠিক আছে, ফাইন, এতদূর অব্দি ঠিক আছে। বাট আমি কোনোটাই মাত্রাতিরিক্তভাবে করব না, যেটা করলে ওই জায়গাটা বিগড়ে যাবে, ঠিক আছে? আমার তো দরকার নেই যে তিস্তা পাড়ের একটা এত বড় ওয়েটল্যান্ডটার মাঝখানে আমি একটা বিশাল নেম প্লেট ইউজ করে আমি একটা রিসোর্ট তৈরি করলাম, যার ফলে কি হলো, ওইখানকার ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেল, এই ক্ষেত্রে ওয়েটল্যান্ডের এই পারমিশনটা তো ইকোসিস্টেমটা। সরকারই দিচ্ছে, অন্য কেউ তো হ্যাঁ, দিচ্ছে না। সরকারই দিচ্ছে। এবং সরকার যদি এখন এটাকে মনে করে, যে গভর্নমেন্টই হোক না কেন, যে এটা যদি মনে করে যে আমার কাছে সংরক্ষণটা আগে নাকি ট্যুরিজমটা আগে, রেভিনিউ জেনারেটটা আগে নাকি জায়গাটাকে বাঁচানোটা আগে, তাহলেই তো জিনিসটা ঘুরে যাবে। কিন্তু আরো একটা জায়গা যেরকম টিপু খোলা বলুন বা জঙ্গলি বাবা বলুন, এরকম জায়গাতে যেরকম সরকার থেকেই একটা বড় ক্যাফে করার জায়গা করে দিয়েছে, যাতে স্থানীয় বাসিন্দাদের একটা কর্মসংস্থান হয়। কিন্তু সেক্ষেত্রে আবার বিকেল 5টার পরে তারাই সরকার থেকে আবার বলছে যে এখন এখান থেকে চলে যান, বা হুটার বাজিয়ে দিচ্ছে বা সাইরেন বাজিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু হাতি আসতে পারে। এবার এটা এটা একটা আমি জিনিস বলি, এই যে টিপু খোলা বলুন বা যেই ছোট জায়গাগুলো, জঙ্গলি বাবাতে যেমন জঙ্গলি এখন বাবা, হ্যাঁ পাখি আসে না, পরিযায়ী পাখিগুলো হ্যাঁ, আসছে না। আসে না ওখানে। ইনফ্যাক্ট জঙ্গলের মধ্যে হাতি থাকছে, ওখানে হাতির ভাগ্য ভালো যে হাতি মানুষের সাথে ওখানে সহাবস্থান করছে, মন্দিরেও হাতি ঘুরে বেড়াচ্ছে, অনেক সময় টিপু খোলা পিকনিক স্পটের মধ্যে আর কি হাতি ঢুকে যাচ্ছে। সো বেসিক্যালি টিপু খোলাটা তৈরি করা হয়েছিল একটা ইকো ট্যুরিজম, ভালো কথা। এই আগের যে গভর্নমেন্ট ছিল এরকম প্রচুর স্কিম করেছে, পানিঘাটাতে একটা রিভারের নদীর পাশে একটা ইকো ট্যুরিজম জোন আর কি করেছে, থারুঘাটিতে করেছে। তো ইকো ট্যুরিজম জোনের কাজগুলো কি? লোকজন যাচ্ছে, ফুর্তি করছে, অনেক সময় অনেকে ওপেন লিকুইড খাচ্ছে। আমি জাস্ট বলছি টিপু খোলা থেকে একটু ভিতরে যদি আমি সেন্ট্রাল বস্তিতে যাই, ওখানে গেলে সিনারিটা চেঞ্জ হয়ে যাবে। ওখানে দিনের বেলা বসে ওপেন সব অ্যালকোহল খাচ্ছে, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে, সেন্ট্রাল বস্তির লোকজন যাতে এই ইকো ট্যুরিজমের পার্টের সাথে যুক্ত হতে পারে, তার জন্য আমি এই কাজটা করেছিলাম। সেন্ট্রাল বস্তি থেকে বাগডোগরার ডিস্টেন্স কতটা? 2 কিলোমিটার, 3 কিলোমিটার ম্যাক্সিমাম। তো বাগডোগরাতে প্রচুর কাজের অপশন আছে। তো সেন্ট্রাল বস্তি কি এতটা পিছিয়ে গেছে যে বাগডোগরাতে এসে কাজ করতে পারবে না? ঠিক আছে? তো এইটা জাস্ট হচ্ছে একটা সরকারি প্রকল্প, যেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করা হয়েছে। পাবলিক সেখান থেকে কিছু রেভিনিউ ইনকাম করছে, কিন্তু তাতে জঙ্গলে কিছু যায় আসেনি, কিচ্ছু যায় আসেনি। জঙ্গল যেরকম ছিল সেরকমই আছে, ঠিক আছে? এবার হয়তো বলবে যে আগে ওই জঙ্গলে বাইসন ছিল না, এখন বাইসন এসছে, মানে গাউর আর কি। গাউর আসতেই পারে, বিকজ বামুনপুকুরি পাশের জঙ্গল, বামুনপুকুরিতে গাউরের পপুলেশন বেড়ে গেছে, সেখান থেকে কিছু গাউর এখানে চলে আসতেই পারে, দ্যাট ইজ ন্যাচারাল। বাট টিপুখোলাতে ওগুলো করে কি আমার জঙ্গলের বাইরে হাতির সমস্যার সমাধান হয়ে গেছে? হয়নি তো, উল্টা আরও বেড়েছে। তো এইটাতে এগুলো ছোট ছোট জিনিস হচ্ছে পাবলিককে রেভিনিউ করে দেওয়ার মতন একটা জায়গা। যত জেএফএমসি আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট গ্রুপ, হাতে গোনা কিছু জেএফএমসি বাদ দিয়ে বাকি জেএফএমসিদের কাজ কি আমি তো সেটাই জানি না, সত্যি কথা বলতে। এত বছর ধরে এত জায়গায় তো আমি দেখছি, বিভিন্ন জায়গায় জেএফএমসিদের রোলগুলো কি, কি কাজ করবে, তাদের রোল তো কিছু নেই। একটা ইয়ারলি একটা পয়সা ঢোকে, সেই পয়সাটা সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে যায়, এটা দীর্ঘদিন ধরে তাই হচ্ছে। কিন্তু আমি আজ পর্যন্ত কোনোদিনও কোনো জেএফএমসিকে দেখিনি কোনোদিনও যে জঙ্গলের বাইরে যে অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো হয়, হঠাৎ হয়তো জেএফএমসি নিজেরা অর্গানাইজ করে, অথবা কোনো এনজিওদের সাথে গিয়ে কাজ করছে, অথবা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কাজ করছে। বাট নিজে থেকে কোনো জেএফএমসি কোনো স্কুল খুলে দেয়নি, নিজে থেকে দায়িত্ব নিয়ে কোনো জেএফএমসি একটা পাঠশালা করে দেয়নি ওখানকার স্থানীয় স্টুডেন্টদের জন্য। নিজে থেকে কোনোদিন কোনো জেএফএমসি সেখানকার জঙ্গলের বাইরে যে গরুগুলো থাকে, যেগুলো জঙ্গলে ঢোকে, সেগুলোকে টিকাকরণ করায়নি। যদি টিকাকরণ করাতো, তাহলে আজকে ওই ট্রাইপোনোসোমার মতন রোগগুলো
বাগডোগরা জঙ্গলে হতো না। হুম। এগুলো তো রোল, প্রত্যেকের যে যার দায়িত্ব আর কি। জাস্ট সব ভাবছে যে না এটা আমার দায়িত্ব, আমি এতটুকুই করবো, এর বাইরে কিছু করবো না। বন্যপ্রাণ সংরক্ষণ আর বন্যপ্রাণ যদি আপনি বলেন, যদি বলেন যে বন্যপ্রাণী নিয়ে যখন কাজ করছে তখন কিন্তু পাচার একটা বিশাল বড় একটা জায়গাটাই নেয়। সেক্ষেত্রে পাচার তো বন্যপ্রাণের পাচার হওয়া, বনের ভেতর থেকে পশু মেরে নিয়ে চলে যাওয়া, এই এই রোল মানে বেসিক্যালি এই কাজটা কিভাবে হয়, এই পাচার চক্রটা কিভাবে কাজ হয়, যেহেতু আপনারা ফিল্ডে ঘোরেন তাই জন্য জিজ্ঞেস করেন। পাচার চক্রটা অ্যাকচুয়ালি এটা একটা অন্য নেটওয়ার্ক, বিকজ এটা না মারাত্মক নেটওয়ার্ক আর কি কাজ করে। তো স্থানীয় লোক যেরকম ইনভলভ থাকে, ঠিক আছে, পাচার চক্রতে একদম বন দপ্তরের চোখ বন্ধ অবস্থায় তো হয় না। হুম। বনের কোথায় কোন বাঘটা ঘুরে বেড়াচ্ছে, কোথায় কোন হাতিটা আছে, কোথায় কোন গন্ডারটা ঘুরে বেড়াচ্ছে, সেটা যেরকম স্থানীয় লোকজন জানে, বনের সাথে যুক্ত যারা আছে তারাও ঠিকভাবে জানে। সুতরাং পাচারকারীরা ধরাও পড়ে। কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয় যে মানে আমি দেখছি যে এখন এই টেন্ডেন্সিটাও আসছে আর কি পাচারের সময়, অন্য স্টেটের থেকে কোনো একটা অ্যানিমেলস এই স্টেটে নিয়ে আসলো, ঠিক আছে, এবার এই স্টেটে আনার পরে সেই অ্যানিমালসটাকে এখানে ইচ্ছাকৃতভাবে ধরা হয়। ধরা হয়ে হচ্ছে যে স্থানীয় কোনো একটা জায়গায় সেখানে পাঠানো হয়, শেল্টারে, প্রোটেক্টেড শেল্টারে, সেখানেও থাকুক। এবার ধরা হলো, এবার যে লোকটা ধরা পড়লো, ঠিক আছে, তাকে ধরে নিয়ে চলে গেল, অ্যানিমেলসটা ধরা হলো, ধরার পরে এখানে আমাদের এখানকার কোনো একটা সেফ শেল্টারে পাঠালো। সেফ শেল্টার বলছে যে না আমি এখানে ওকে বেশি দিন রাখতে পারবো না, বিকজ এটা আমার জুয়ের জন্য বা আমার জায়গার জন্য এটা আইডিয়াল অ্যানিমেল না, আপনি এটাকে এখান থেকে নিয়ে যান। সো ওই বন্যপ্রাণীটাকে তখন এখান থেকে নিয়ে যাওয়া হলো অন্য স্টেটে। এরকম করতে 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 প্রচুর জু অন্য স্টেটে, প্রাইভেট জু অনেক বেড়ে গেছে, আমরা সেটা জানি, হুম। ঠিক আছে। কলকাতায় যে জুয়ের থেকে যে অ্যানিমেলসগুলো বের হয়ে যাচ্ছে, যে চুরি হয়েছে, এটা তো একটা খবর হয়েছিল, হুম। সেগুলো কোথায় গেল? এটা কি মনে হয় না, আমরা কি এই প্রশ্নটা মনের মধ্যে জাগে না যে হুম। হুম। অন্য স্টেটে আমি আমি একটা অন্য স্টেটে একটা এত বড় জু তৈরি করেছি, সেই জুতে সমস্ত অ্যানিমেলসগুলো যাচ্ছে কি কারণে? তার কি এরকম মেসেজ হতে পারে না যে হ্যাঁ, গোটা ভারতবর্ষে যে সমস্ত জঙ্গলগুলো আছে সেগুলোর অবস্থা এখন ভালো না, সো বেসিক্যালি আমি একটা অ্যানিমেলসের জন্য সেফ শেল্টার তৈরি করি? সেটা কি একটা সেই মেসেজ দেয় না? অবশ্যই দেয়। কারণ হয়তো এই জিনিসগুলো নাও থাকতে পারে আগামী দিনে, তার জন্য মানুষকে এটা বোঝানো যে এই যে ওইখানে থাকলো না, ন্যাচারাল ইকোসিস্টেমে থাকলো না, আমি আর্টিফিশিয়াল একটা ইকোসিস্টেম তৈরি করে দিলাম, এখানে থাকছে। সো রেভিনিউটা কে নিচ্ছে? একজন কোনো প্রাইভেট ব্যক্তি। কিন্তু সেক্ষেত্রে ধরুন প্রাণী হত্যা করে হুম। ধরুন, ধরুন বাঘের চাল বিক্রি করে দেওয়া, ব্যাঙ্গালোরের দেহ উদ্ধার, দেহের অংশ উদ্ধার, এমন প্রচুর ক্ষেত্রে দেখা গিয়েছে। তখন এই যে চেইন সিস্টেমটা বন্ধ করার মানে এই সমস্যাটার সমাধান কিভাবে সম্ভব? এইটা হচ্ছে, এটা মারাত্মকভাবে অ্যাওয়ারনেসের আরও বেশি দরকার কি, কারণ আমি বিশ্বাস করি এই যে ট্রাফিকিং যেগুলো হয় না, এগুলোর সাথে শুধুমাত্র যে পাচার চক্র তা তো না, এটা তো যেখানে বিক্রি হচ্ছে সেখানে একটা কুসংস্কারের ব্যাপারও আর কি কাজ করে, ঠিক আছে। নাইলে বাঘের উম, অমুক খেলে, ঠিক আছে, বাঘের গোফ ইউজ করলে আমার আয়ু বেড়ে যায়, তারপর হাতির জেনিটাল পার্টস বাড়িতে রাখলে বাড়ির পক্ষে সেটা মঙ্গল। তো এগুলো তো কাইন্ডস অফ একটা কি বলবো, মানে মিথ, এগুলো কাইন্ডস অফ একটা সুপারস্টিশন, ঠিক আছে। সেটা একটা যেরকম অ্যাওয়ারনেসের দরকার আছে, অ্যাওয়ারনেস দরকার আছে কাদের? আমার দেশে না, আমার দেশেও দরকার আছে, বিকজ আমার এখান থেকে জিনিসটা পাচার হচ্ছে, সেটা যেরকম দরকার যেই দেশে ওটা বিক্রি হচ্ছে সেখানেও অ্যাওয়ারনেসটা সেম ভাবে করতে হবে। এবং এটা একটা বিশাল বড় নেটওয়ার্ক জুড়ে না করলে এটা কখনোই কমানো আমার মনে হয় না সম্ভব। নো নেটওয়ার্ক। হ্যাঁ, এটা অনেক বড় নেটওয়ার্কের দরকার আছে। আচ্ছা, বেঙ্গল সাফারির ক্ষেত্রে যেমন আমি জিজ্ঞেস করতে চাই যে বেঙ্গল সাফারিতে রিসেন্ট পরপর অনেকগুলো পশু একসাথে মারা গেছে, 5টা 6টা। হুম। এবং সেক্ষেত্রে সিংহ আনা হয়েছে মোটামুটি 2 বছর হয়ে গেছে, এখনো এনক্লোজারে আনতে পারেনি, তবে সিংহর কিন্তু বাচ্চা হয়েছে, সেক্ষেত্রে 3টে বা 2টো কিন্তু মারা গেছে। সেক্ষেত্রে এই ওয়েদার বা এই ক্লাইমেটটাকে সিংহের জন্য পারফেক্ট নয়, সেক্ষেত্রে কিন্তু জিরাফও আসার কথা রয়েছে। হুম। হুম। সেক্ষেত্রে কি এখানে এটা কি এনক্লোজারে কোনোদিন আসতে পারবে, বা এই ক্লাইমেট কি এদের জন্য পারফেক্ট? আমার মনে আছে বেঙ্গল সাফারি যখন তৈরি হয় তখনও এনক্লোজার ফেনক্লোজার সবাই বানাচ্ছে হুম। শুরুর দিকে। আমাদের একটা ওখানে ভিজিট করিয়েছিল ডিপার্টমেন্টের থেকে, একটা কোনো কি একটা প্রোগ্রাম জানি ছিল, আমার মনে হয় 2 দিন আমরা ভিজিট করেছিলাম, কি কি আনা হবে। এবং তখন সেখানকার যারা আধিকারিক সেই জিনিসটা কিন্তু ওরা বলেছিল যে এটা খুব ভালো একটা প্রজেক্ট, সত্যি খুব ভালো প্রজেক্ট ছিল,
এবং প্রজেক্টের উদ্দেশ্য ছিল যে উত্তরবঙ্গে যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে আর কি মূলত সেখানে রাখা হবে, তাদেরকে দিয়ে আর কি সেই জায়গাটাকে দেখানো হবে যে যে অনেক লোকজন আছে, তো অনেক স্টুডেন্টরা আছে, যেরকম শিক্ষার দিক থেকে এটা একটা শিক্ষণীয় জায়গা, আলটিমেটলি এডুকেশনাল জায়গা। তো যে কোনো জুই একটা এডুকেশনের পার্ট। তো শিক্ষার দিক থেকে জানতে পারবে যে এখানে আসলে আমাদের নর্থ বেঙ্গলে কী কী অ্যানিমেলস আছে আমি সেটা জানতে পারছি। আবার এই নর্থ বেঙ্গলে যে অ্যানিমেলসগুলো আছে সেগুলোকে যদি রেয়ার অ্যানিমেলসগুলোকে যদি আমি এখানে ওর যদি ঠিকঠাকভাবে জেনেটিক্যালি ব্রিড করতে পারি, সেটাও আমার একটা পক্ষে, যেটা যেটা দার্জিলিং জু আর কি করছে, অসাধারণ কাজ। কিন্তু পরবর্তীকালে সেই জিনিসটা কি ছিল? নাহলে ক্যাঙ্গারু কোনো দিন বেঙ্গল সাফারিতে থাকা উচিত তো না, ঠিক আছে? এখন জিরাফ আনছে, ভবিষ্যতে রেড জায়ান্ট পান্ডা আনবে, তারপর কোনো একটা সময় ওখানে গর্ত করে বলবে যে তিমি মাছ নিয়ে আসবো। সো এটা আমার মনে হয় যে উদ্দেশ্য নিয়ে প্রথমে খোলা হয়েছিল, পরবর্তীকালে যত দিন গেছে সেটা আরও বেশি আপগ্রেড হয়েছে, পাবলিকের ডিমান্ড বেড়েছে, সবাই এটার মধ্যে ইনপুটস অ্যাড করেছে। রাইট নাও এটা এখন একটা খুব বড় জায়গা, ঠিক আছে? পশু মৃত্যুর কারণটা কি হতে পারে? ক্লাইমেট নাকি পশু মৃত্যু জনবিদ্রোহ? এখন ভেতরে এক্স্যাক্টলি ভেতরে কি হচ্ছে সেটা আমার জানা নেই, কারণ ভেতরে ওরা কিভাবে কি রিসার্চ করছে না করছে, এটা তো খুব একটা আলাদা একটা জগৎ বলা যায় বেঙ্গল সাফারির ভিতরে। সেটা তো ওরা বাইরে কোথাও রিভিল করে না, ওদের যে সমস্ত ডেটাগুলো, ঠিক আছে? একমাত্র জু অথরিটি সেটা আর কি হস্তক্ষেপ করে, এদের বাইরে কিন্তু কোনো রকম ইসে নেই। কিন্তু ক্লাইমেটটা অবশ্যই একটা ফ্যাক্টর, বিকজ এইখানে তো এই ক্লাইমেটে অনেক অ্যানিমেলস থাকে না, সেটা যেরকম একটা ফ্যাক্টর হচ্ছে। প্লাস হচ্ছে যে হয়তো যেই অ্যানিমেলসগুলো বাই চান্সলি, যেরকম টাইগারের জেনেটিক্যালি ব্রিড হচ্ছে ভেতরে, ঠিক আছে, হয়তো জেনারেশনগুলো যেগুলো জন্ম দিচ্ছে সেগুলো হয়তো ঠিকভাবে সেগুলো অনেকটা উইক, ঠিক আছে? বিকজ অনেক সময় ইনব্রিডিং হলে, নিজেদের মধ্যে যদি ইনব্রিডিং হয়, সেক্ষেত্রে অনেক সময় জেনেটিক্যালি উইক হয়, যেটা গিরের ক্ষেত্রে হয়েছে। সিংহ লাস্টের দিকে গিয়ে ওরা জেনেটিক্যালি নিজেদের মধ্যে ব্রিড করতে আরম্ভ করেছে, যার ফলে কি হচ্ছে, গিরের সিংহ বাইরে থেকে যে কোনো একটা আননোন কোনো রোগ হলে বাঁচে না, কারণ ওদের তখন এই ক্রোমোজোমগুলো অনেক বেশি মানে উইক হয়ে যায়, ঠিক আছে? ওরা নিজেকে আর তখন ডেভেলপ করতে পারে না বেশি। এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হয়। এখন এক্স্যাক্টলি বেঙ্গল সাফারির ভেতরে এটা রিসার্চ R&D যেরকম দরকার, রিসার্চ অ্যান্ড ডেভেলপের পার্টটা মারাত্মক স্ট্রং হওয়া উচিত আমি মনে করি, এবং রিসার্চ উইংসটাকে আরও বেশি ওদের ডেভেলপ করা উচিত, তাতে বাইরে থেকে যাতে কি ইনপুট দিতে পারে। আর আপনার কি মনে হয় বন দপ্তরে যে কর্মীরা কাজ করে তারা প্রত্যেকে কি অভিজ্ঞ? অবভিয়াসলি ওখানে তো বন দপ্তরের আমার যতদূর মনে হয় রেঞ্জ অফিসার, ডিএফও আর মনে হয় এডিএফও একজন আছে, এই তিনটা পোস্ট দিয়ে বাকি তিনটা পোস্ট বাদে বাকি তো কোনো পোস্টই ওখানে যতদূর সম্ভব আমি জানি যে পার্মানেন্ট না, ঠিক আছে? এবার বাকিদেরকে কীভাবে কারা কীভাবে ট্রেন করছে, ঠিক আছে, সেটা নোবডি নোজ, সেটা আমার একটা মনে হয়। আর আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের নর্থ বেঙ্গলে, এন্টায়ার নর্থ বেঙ্গলে ফরেস্টের যে রিসার্চ উইংসের পার্টটা, সেগুলো আমার মনে হয় অনেক বেশি আরও স্ট্রং হওয়া উচিত, ঠিক আছে? এবং এনজিওসরা রিসার্চ করছে, সবই ঠিক আছে, বাট ফরেস্টের যে রিসার্চ উইংসগুলো আছে, আমি জানি না প্রত্যেকটা ডিভিশনের রিসার্চার হিসেবে কেউ আছে কিনা, থাকা তো উচিত, বিকজ টাইগার রিজার্ভগুলো তো আছে, ঠিক আছে, বক্সা টাইগার রিজার্ভে যেরকম আছে। তো যদি নাও থাকে, এখন তো সব কিছু আইন করে করা যায়, সেটা নিয়ম করে সেটা করা যেতেই পারে, কারণ এটা দরকার। এটা করলে কি হচ্ছে ফরেস্টে যেরকম, কারণ একজন রেঞ্জ অফিসার বা একজন ডিওফোর পক্ষে এত এত কাজ সামলে সব কিছুতে একদিকে নজর রাখা সম্ভব না। ফরেস্ট ডিপার্টমেন্টে এমনি স্টাফের একটা ল্যাক জায়গায় আর কি চলে এসছে, ঠিক আছে? আর কয়েকদিন পরে ডিপার্টমেন্টটা কি অবস্থায় থাকবে, আই হ্যাভ এ ডাউট। তো সেক্ষেত্রে যদি একটা রিসার্চ উইং যদি থাকে, সেই উইংয়ের কাজটাই হবে হচ্ছে যে এন্টায়ার ফরেস্টে কী কী আছে সেগুলোকে নিয়ে রিসার্চ করা, এবং সেটা ইমপ্লিমেন্টেশন করবে, এগুলো গভর্নমেন্টকে কাজের সুবিধা করবে আমার মনে হয়। যদি বন এবং বন্য প্রাণীর পক্ষ থেকে মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দিতে হতো, সেটা কি দিতেন? বন ও বন্য প্রাণীর উদ্দেশ্যে বার্তা? না, বন এবং বন্যপ্রাণীর পক্ষ থেকে যদি আপনাকে মানুষের উদ্দেশ্যে একটা বার্তা দিতে হতো, কি দিতেন? মানুষের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাকে আমার মতো থাকতে দাও, ঠিক আছে, পরিষ্কার কথা, এবং আমার যেটা বাসস্থান আছে, যেটা এখন ইনট্যাক্ট, সেটাকে সেরকম রেখো, সেটার মধ্যে বাড়তি কোনো জিনিস করতে যেও না। আমার খুব একটা জিনিস মনে পড়ছে যে স্যালামেন্ডার, এই প্রাণীটা অনেকেই শুনেছে নাম, স্যালামেন্ডার,
হিমালয়ান নিউট। তো পাহাড়ে আমাদের নামথিং বলে একটা জায়গা, সেখানে পাহাড়ে ওই প্রাণীটা পাওয়া যেত, স্যালামেন্ডার। এই স্যালামেন্ডারটা জুরাসিক যুগের প্রাণী, এন্ডেমিক একটা প্রাণী ছিল, এবং খুব পাহাড়ে যে সমস্ত সোয়াম্প এরিয়াগুলো আছে সেখানে আর কি প্রাণীটা টিকে আছে। সমস্যা হয়েছে এই স্যালামেন্ডারটা ততদিন অবধি ঠিকঠাক ছিল যতদিন পাবলিক এর সম্পর্কে খুব বেশি জানতো না। হঠাৎ করে আমার যতদূর মনে, এটা 2004 ফার বা এরকম সময়, বা 2006-07 এই সালে আর কি, শিলিগুড়িতে কোনো একটা বড় মিটিংয়ে আর কি, কনফারেন্সে, এই স্যালামেন্ডার সম্পর্কে রিভিল হলো যে এইখানে এই সে থাকে। কিছু এনজিওস এটার দায়িত্ব নিল, ঠিক আছে, তারা বললো যে না, আমরা এটাকে সংরক্ষণ করব। তার আগে ওটা ওর মতনই ছিল। এবার যখনই ও সংরক্ষণ করতে গেল, ওই স্যালামেন্ডারটা যে পুকুরিতে থাকতো, নামথিং পুকুরিতে, তার পাশে একটা ফ্যামিলি থাকতো মানুষের। সেই ফ্যামিলিটা ওদেরকে দেখভাল করতো। এবার সেই লোকগুলোকে তখন বলা হলো যে দেখো, তোমার এখানে একটা রেয়ার একটা প্রাণী থাকে, সেই প্রাণীটাকে প্রোটেক্ট করতে হবে। ওই লোকটা এত কিছু জানতো না, তখন জানলো যে এটা রেয়ার। তখন লোকটা বললো ঠিক আছে, তো কীভাবে প্রোটেকশন করবো? বলে তুমি বাইরে থেকে যে আসবে তাদেরকে বোঝাবে এই ব্যাপার। তো বাইরে থেকে লোক আসা শুরু করলো, এসে স্যালামেন্ডার খুঁজতো, যেহেতু রেয়ার কম দেখা যেত, পেতো না। তখন ওই ভদ্রলোক, বাড়ির যার বাড়ি আর কি, সে তখন দেখলো যে বাইরে থেকে লোক এসে যদি দেখতেই না পায়, তাহলে আমি একটা বরঞ্চ স্যালামেন্ডার আমি রেখে দিই আমার নিজের বাড়িতে, আসলে ওটা দেখাবো। তার এগেনস্টে আমি তার কাছ থেকে কিছু পয়সা নিলাম, সো আমার একটা সোর্স অফ ইনকাম হয়ে গেল। তো তাই শুরু হলো, বাইরে থেকে লোক আসলো, ওখানে না দেখতে পারলে এখানে দেখতো। তারপর আস্তে আস্তে স্যালামেন্ডারটা যেখানে থাকতো সেই জায়গাটা চারিদিক দিয়ে ঘিরে পরিষ্কার টরিষ্কার করে ওর একটা আইডিয়াল জায়গা তৈরি করা হলো। এবং বর্তমানে আমি যদি ওখানে যাই, ওখানে সামহাও একটা বিশাল বড় মন্দির তৈরি হয়ে গেছে ওই লেকটার মধ্যেই আর কি, মানে লেকটার সাইড দিয়ে। তো আমার কেন জানি মনে হয় যে আমরা কি এরকম করছি না তো, যে কোনো একটা জিনিসকে বাঁচাতে গিয়ে আমরা এত বেশি চর্চা করে দিচ্ছি, এত বেশি চটকে দিচ্ছি ব্যাপারটা, তো এটা সংরক্ষণ আর হচ্ছে না। ঠিক আছে, তখন এটা অন্য ক্যাটাগরিতে চলে যাচ্ছে। তো ওই যে শিডিউল 1 স্পিসিসটা ওই লেকের মধ্যে আছে, তার গা ঘেঁষে ওরকম মন্দিরটা তৈরি হলো, সেখানে ইকো সেন্সিটিভ জোনটা কোথায় গেল আমার? সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? ধরুন পথ চলতি কুকুরকে এখনো অনেকেই মেরে চলে যায়, বা যদি আমরা হাতি মৃত্যু বা চিতাবাঘের মৃত্যু যেমন দেখতে পাই, অনেক স্পিসিস আছে যেগুলো মরলেও আমরা দেখতে পাই না। তো সেক্ষেত্রে যারা ট্যুরিস্টরা আসবে তাদের জন্য, সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? সাধারণ মানুষেরকে একটাই জিনিস বলার, সেটা হচ্ছে যে আমরা যাদের সাথে ডিল করছি, ঠিক আছে, পশু পাখি, পরিবেশ, প্রকৃতি, যেগুলো নিয়ে আমরা প্রতিদিন লেখালেখি করি, চর্চা করি, আলটিমেটলি তাদের সাথে আমাদের থাকতে হয় ঘরে। সো একই ঘরে থাকতে গেলে আমার এটা পোষাবে না, সেটা পোষাবে না, এগুলো সবই ঠিক আছে, কিন্তু তাকে স্পেস দিতে হবে। তাকে আমি স্পেস দিই, তার স্পেসে সে থাকুক, তার জায়গায় সে থাকুক, আমার জায়গায় আমি থাকবো। আমার কোনো মানে অধিকার নেই যে আমি তার জায়গার মধ্যে গিয়ে হস্তক্ষেপ করার। আমি হস্তক্ষেপ করা মানে হচ্ছে যে আমি জেনে শুনে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। ঠিক আছে, ওই জন্য লিভ অ্যান্ড লেট লিভ, পরিষ্কার হিসাব। ধন্যবাদ অভিযানদা, ধন্যবাদ। আসার জন্যে, এতটা সময় দেওয়ার জন্য আমাদের সকলকে। আর আপনারা নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পেলেন, আমিও কিছু কিছু প্রশ্নের উত্তর পেলাম, এবং কিছু প্রশ্নের জন্য অবশ্যই মনে হয় অভিযানদাকে আরেকবার ডাকতে হবে। তো আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, কোয়ারি থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন, এবং অবশ্যই আগামী এপিসোডে আরও অন্য মুখ নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।